আমাদের জীবনটা কাটছে যে নদীর মতো, যেভাবে বাঁধ ভাঙা, নদীর ঢেউ, হয়তোবা আমাদের পড়াশোনা কারোর না করলেও চলে, অনেকেই নিজের থেকেই অনেক ভালো বুঝতে পারে, আবার অনেকের কারোর সহযোগিতার মাধ্যমে এই পড়াশোনাগুলো করা লাগে। সেই হিসেবে দেখো, আমাদের প্ল্যাটফর্ম তোমাদের জন্য ক্লাসগুলো নিচ্ছে, তো তোমাদের মধ্যে অনেকেই আছো যারা অনেক ভালো পারো বা জানো, আবার তোমরা অনেকেই আছো যারা পড়াশোনার সেই সুযোগ পাও নাই, এরকম প্ল্যাটফর্ম পাও নাই, দিন শেষে আমাদের এখানে ক্লাস করছো। তাহলে এই অংশ বা এই বিষয়গুলোর উপর ভিত্তি করেই কিন্তু তোমাদের সকলের কথা চিন্তা করে আমরা কিন্তু ক্লাসগুলো নেওয়ার চেষ্টা করি। দেখো, তারপরেও আমরা কিন্তু এই সমস্যার মধ্যে পড়ছি। আশা করি তোমরা আমাদের সাথে যেহেতু আছো, বা তোমাদের যেহেতু কালকেই পরীক্ষা, এই কাল পরীক্ষায় যাতে আমরা ভালো একটা কিছু করি, সেই বিষয়টা রেখে কিন্তু আমরা এখন ক্লাসগুলো শুরু করছি আর কি। আমরা যেহেতু নেটে প্রবলেম আর বেশি সময় নিয়ে ক্লাস নিব না, যেহেতু এই সমস্যাগুলো হচ্ছে, আমরা যত তাড়াতাড়ি সম্ভব আমরা ক্লাসগুলো যাতে কভার করতে পারি সেই বিষয় কিন্তু আমি মাথায় রেখে ক্লাসগুলো নেওয়ার চেষ্টা করব। ঠিক আছে? ওকে, তাহলে আমরা যে প্রথম যে সৃজনশীলের অংশটা দেখেছিলাম, যে সেখানে মানব ভূগোলের কথাগুলো বলা হচ্ছে, যে এই যে প্রাকৃতিক পরিবেশ, মানুষ এবং মানুষের অর্থনৈতিক বিষয়গুলো নিয়েই কিন্তু মানব ভূগোলের আলোচ্য বিষয় কিন্তু রচিত হয় আর কি। যদি এখন আমরা দেখো দ্বিতীয় একটা প্রশ্ন, এটার একটু সলভ করি, যে দ্বিতীয় প্রশ্নের মধ্যে কি রয়েছে, দেখো আঞ্চলিক ভূগোল। দেখো, তাহলে আঞ্চলিক ভূগোল বলতে ভূগোলের ক্ষেত্রে এইভাবে ভূগোলের যে অনেকগুলো শাখা প্রশাখা রয়েছে, এই শাখা প্রশাখাগুলো কিন্তু ভূগোলের আলোচনার ক্ষেত্রে কিন্তু ভূমিকা রাখে। যেমন আঞ্চলিক ভূগোল, সাংস্কৃতিক ভূগোল, বসতি ভূগোল, ঠিক আছে? এইভাবে কিন্তু ভূগোলের অংশগুলো রয়েছে। আঞ্চলিক ভূগোল কাকে বলে? আঞ্চলিক ভূগোলটা হচ্ছে যখন কোনো নির্দিষ্ট রাজনৈতিক পরিসীমার অংশকে আলোচনা করা হয়, তাকে কিন্তু আমরা আঞ্চলিক ভূগোল কিন্তু বলি। এখন আঞ্চলিক বলতে এই যে অঞ্চলকে কেন্দ্র করে যেই ভূগোলের বিষয়গুলো আলোচ্য হয়, সেইগুলো হচ্ছে আঞ্চলিক ভূগোল। এখন দ্বিতীয় অংশ দেখো, যে স্থানভেদে সংস্কৃতির পরিবর্তন ঘটে। স্থান ভেদে সংস্কৃতির পরিবর্তন ঘটে কেন? যদি ক্যামেরা জুম করতে হবে, হ্যাঁ, একটু ওয়েট করো তোমরা। লাইভ ক্লাস কিভাবে জুম করে? ওকে, দেখো এখন ঠিকভাবে দেখা যাচ্ছে কিনা। তাহলে এই যে স্থানভেদে সংস্কৃতির পরিবর্তন ঘটে, দেখো স্থানভেদে সংস্কৃতির পরিবর্তন ঘটে এটা কিভাবে? যে সংস্কৃতি কিন্তু কি মানুষের সকল কার্যক্রম, মানুষ যে তার কথাবার্তা, ভাষা, ধর্ম,
বর্ণ সব কিছু কিন্তু সংস্কৃতি। এখন এই সংস্কৃতি পরিবর্তন কীরকম হয়, যেমন যারা পাহাড়ি অঞ্চলে বসবাস করে বা যারা হাওর অঞ্চলে বসবাস করে, যারা সমভূমি অঞ্চলে বসবাস করে, এই বসবাসের উপরে ভিত্তি করে কিন্তু আমাদের সংস্কৃতির পরিবর্তন হয়। যেমন বাঙালিদের বসবাসের উপর ভিত্তি করে এক ধরনের সংস্কৃতি রয়েছে, আবার পাশ্চাত্যে কিন্তু অন্য ধরনের রয়েছে। আবার বাংলাদেশের মধ্যেই পাহাড়ি জনগোষ্ঠী যারা রয়েছে তাদের ক্ষেত্রেও কিন্তু ভিন্ন ধরনের সংস্কৃতি রয়েছে। সেই ক্ষেত্রে আমরা বলতে পারি যে স্থানভেদে সংস্কৃতির পরিবর্তন ঘটে। তারপরে 2 নম্বর প্রশ্নে দেখো যে 1971 সালে একটা দেশ স্বাধীন হয়েছে, এই দেশের চারপাশে কি রয়েছে, মানে একটা স্থলভাগ রয়েছে আর কি। তার মানে যে 1971 সালে কোন দেশ স্বাধীন হয়েছে, বাংলাদেশ স্বাধীন হয়েছে। সেই ক্ষেত্রে দেখো গ নম্বরে বলছি উদ্দীপকে ক ইঙ্গিতকৃত দেশটির মানচিত্র অঙ্কন করে প্রশাসনিক বিভাগগুলো চিহ্নিত করো। তাহলে যখন আমাদের এই প্রশ্নগুলো এইভাবে চাবে তখন আমরা কি করব, যে বাংলাদেশের মানচিত্র তখন কিন্তু অঙ্কন করতে হবে। আর বাংলাদেশের প্রশাসনিক বিভাগগুলো বলতে কি বোঝায়, যে বাংলাদেশের যে বিভাগ রয়েছে, জেলা রয়েছে, উপজেলা রয়েছে, ইউনিয়ন পরিষদ রয়েছে, এইগুলো সম্পর্কে কিন্তু আলোচনা করা হবে। যদি বাংলাদেশের কথা যখনই আসে তখন কি কি লিখবো আর কি, তখন এই যে বাংলাদেশের ভৌগোলিক অবস্থান যেটা রয়েছে, যে 20 ডিগ্রি 34 মিনিট থেকে 26 ডিগ্রি 38 মিনিট উত্তর অক্ষরেখা এবং 88 ডিগ্রি 01 থেকে পূর্ব দ্রাঘিমা রেখা থেকে 92 ডিগ্রি 41 পূর্ব দ্রাঘিমা রেখার মধ্যে কিন্তু বাংলাদেশের অবস্থান আর কি। এইভাবে যদি দেশের নাম আসে তাহলে ভৌগোলিক অবস্থান সহ এগুলো দিতে হবে। দেন তোমরা দেখো বাংলা, আমরা কিন্তু অনেকেই ভালো মানচিত্র অঙ্কন করতে পারি না, তবে আমরা যতটুকু পারি আর কি, যে যতটুকু পারি আর কি ততটুকু পরিমাণ আমরা এইভাবে কিন্তু মানচিত্র অঙ্কন করে মানে দেওয়ার পরে জাস্ট শুধু একটু বর্ণনা করে দিব আর কি। এইভাবে একটা ধরো মানচিত্র অঙ্কন করলাম, এইভাবে কিন্তু দেওয়ার পরে যে বাংলাদেশে যে প্রশাসনিক বিভাগগুলো, প্রথমে বিভাগ কি কয়টা রয়েছে, বাংলাদেশে বিভাগ কয়টি, বিভাগ হচ্ছে কয়টা, যে 8টি বিভাগ রয়েছে, জেলা কয়টি রয়েছে, 64টি জেলা রয়েছে। এইভাবে কিন্তু জেলা উপজেলা এইগুলো কিন্তু দিয়ে এখানে উত্তর করতে হবে। তারপরে বলতেছে উদ্দীপকে খ দেশের ভূপ্রাকৃতিক অবস্থান। দেখো দেশটি দক্ষিণে বঙ্গোপসাগর, 3 দিকে খ দেশের স্থলভাগ দ্বারা বেষ্টিত, মানে এখানে শুধু বাংলাদেশের কথাই বলছে, জাস্ট শুধু এখানে তাহলে এইখানে যে বাংলাদেশের কথাই বলছে, যেখানে এই যে দেশের দক্ষিণে কিন্তু কি রয়েছে, যে বে অফ বেঙ্গল, বঙ্গোপসাগর রয়েছে এবং এই 3 দিকে দেখো ভারতের অবস্থান এবং দক্ষিণ পূর্ব দিকে কিন্তু মায়ানমার অবস্থান করতেছে। ঠিক এইভাবে কিন্তু এর ভূপ্রাকৃতিক যে বৈশিষ্ট্যগুলো রয়েছে এইগুলো কিন্তু আলোচনা করবো আর কি। আমরা এখন 4 নাম্বার একটা প্রশ্ন করি, যে দেখো এখানে 22 সালের যে প্রশ্নটা, এখানে বলতেছে বিভার দেশটি দক্ষিণ পূর্ব এশিয়ার একটি অবস্থিত, বলছে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ একটা। তারপর বলতেছে দেশটির সাথে ভারত মায়ানমারের সীমান্তের সংযুক্ত রয়েছে। তাহলে কোন দেশ, ভারত এবং মায়ানমারের সীমান্তে সংযুক্ত রয়েছে। এখানে বলছে যে রাজনৈতিক ভূগোল কাকে বলে, যে ভূগোলের যে শাখায় রাজনৈতিক কার্যাবলী সম্পর্কিত আলোচনা হয় সেটা হচ্ছে রাজনৈতিক ভূগোল। খ নম্বরে বলছে যে পৃথিবীর সূর্য উদয়ের দেশ কোনটা। দেখো এইটা কিন্তু প্রায় সময় পরীক্ষায় আসে, যে পৃথিবীর সূর্য উদয়ের দেশ কোনটি। তাহলে এই প্রশ্নগুলোর ক্ষেত্রে আমাদের কি উত্তর করতে হবে, যে এটা হচ্ছে কিন্তু জাপান, যে সূর্য উদয়ের দেশ হচ্ছে জাপান। এখন আমার প্রশ্নটা হচ্ছে, আমরা কি জানি যে পৃথিবীতে সূর্য উদয়ের দেশ জাপান কেন? জাপান এই কারণে যে জাপান হচ্ছে বিশ্ব মানচিত্রে তোমার একদম পূর্ব দিকে আছে। বিশ্ব মানচিত্রে জাপান কোন দিকে আছে, পূর্ব দিকে। যে এই দ্বীপ, যে ছোট ছোট দ্বীপ রাষ্ট্র রয়েছে জাপান আর কি, এই যে দ্বীপের সমন্বয় কিন্তু এভাবে কিন্তু জাপান রয়েছে। এর কারণ সূর্য যখন পূর্ব দিকে উদিত হয়
জাপানকে কেন সূর্যোদয়ের দেশ বলা হয়? যখন এখানে সূর্য পূর্ব দিকে প্রথমে আসে ভোরবেলা আর কি, সেইখানে এই জাপানের উপরে এই তোমার সূর্যের তাপটা সর্বপ্রথম পড়ে। কারণ এই দিকে তোমার প্রশান্ত মহাসাগর এবং জাপান স্থলভাগ হয়, জাপানের উপরে সবচেয়ে সূর্যের প্রথম আলো জাপানের উপরে পড়ে। এই কারণে পৃথিবীর সূর্য উদয়ের দেশ বলা হয় জাপান। পৃথিবীর সূর্য উদয়ের দেশ বলা হয় জাপানকে। তারপরে বলছে উদ্দীপকে আলোচিত দেশের ভৌগোলিক অবস্থান ব্যাখ্যা করো। তাহলে এই যে দেশটি কি দক্ষিণ পূর্ব এশিয়ার একটা দেশ, সেই দেশ কি ভারত এবং মায়ানমারের সীমান্তে রয়েছে। তাহলে এই দেশ কোনটা? তাহলে এইটার এটা কোনটা সেটা বলো। অনেকে তোমরা বলতেছো, অনেকে বলছো ভুটান, এটা বলো দেখি একটু। এটা মূলত বাংলাদেশ হবে। হ্যাঁ, এটা হচ্ছে বাংলাদেশ হবে। মানে এই যে অংশ, এই যে দক্ষিণ পূর্ব দিকের কথা বলতেছে, সেটা হচ্ছে এই ভারত এবং মায়ানমারের সাপেক্ষে, ভারত এবং মায়ানমারের সাপেক্ষে এটা কিন্তু বলা হয়েছে। এখন এই দেশটি কোনটার কথা বলা হচ্ছে? বাংলাদেশের কথা কিন্তু বলা হচ্ছে। আবার বাংলাদেশের প্রশাসনিক স্তরগুলো আলোচনা করো। তাহলে মানে দেখো এই দুইটা প্রশ্নের মধ্যে কিন্তু বাংলাদেশ সম্পর্কে প্রশ্ন কিন্তু বেশি এসেছে। তাহলে আমরা এখান থেকে কিন্তু বাংলাদেশ সম্পর্কিত প্রশ্নটা কিন্তু বেশি আমরা আলোচনা করতে পারি। ওকে, আমরা হচ্ছে এই দেখো রাজনৈতিক ক্ষুদ্রতম মহাদেশ হিসেবে রাজনৈতিক অঞ্চলের তুলনামূলক আলোচনা করো। যে কয়েকটা সৃজনশীল প্রশ্ন জাস্ট দেখলাম, এই প্রশ্ন দেখে আমরা এটা অনুমান করতে পারি যে এই ভূগোলের ক্ষেত্রে কিন্তু তোমার এই যে প্রশাসনিক যে অঞ্চল রয়েছে, তারপরে হচ্ছে এই যে পাঁচটা দেশ রয়েছে, এর ভিতরে জাপান, তারপরে বাংলাদেশ এবং ভারত, এই তিনটা দেশ কিন্তু মিনিমাম মধ্যে পড়তে হবে। যে এই তিনটা দেশের রাজনৈতিক ভূগোল সম্পর্কে আমরা আলোচনা করি। তবে আমাদের যে বেশি সমস্যা হয় কিন্তু এমসিকিউ নিয়ে, তাই না? এই এমসিকিউর জন্য আমরা আলাদাভাবে এমসিকিউ সলভ করব, আবার অধ্যায় ভিত্তিক আলোচনাগুলোও কিন্তু করব। এখন আমরা একটু আলোচনা শুরু করি যে ভূগোলের ক্ষেত্রে সবসময় মনে রাখবা যে ভূগোলের যে শাখায় মানুষের সকল কার্যক্রম, তার জন্ম, মৃত্যু, বসতি, অভিগমন, ব্যবসা বাণিজ্য যা কিছু আছে সবই হচ্ছে মানব ভূগোল, এইভাবে বলে দিবা আর কি। আর মানব ভূগোল সম্পর্কে আলোচনা করেছেন কি ভূগোলবিদ, ফরাসি ভূগোলবিদ, ইনি কিন্তু আবার ফরাসি, সেটা হচ্ছে ভিদাল দা লাব্লাস্কি। এইগুলো কিন্তু জাস্ট মনে রাখতে হবে। আর এই যে অ্যানথ্রোজিওগ্রাফি, এটা হচ্ছে ফ্রেডরিক রাটজেল কিন্তু তিনি এই গ্রন্থটা লিখেছেন। এবং মানব ভূগোলের কিছু ধারণা রয়েছে। এই যে প্রশ্ন এখান থেকে কিন্তু এবার আমি মনে করছি এখান থেকে প্রশ্ন আসবে যে মানব ভূগোলের দুইটি ধারণা রয়েছে, একটা হচ্ছে নিমিত্তবাদ আর একটা হচ্ছে সম্ভাবনাবাদ। নিমিত্তবাদ, একে আবার পরিবেশবাদও বলা হয়। হিপোক্রেটিস এটা বলেছেন যে এই যে প্রাকৃতিক পরিবেশ দ্বারা মানুষ যে নিয়ন্ত্রিত হয়, কারণ যখন গরমের সময় আমি চাইলেও কিন্তু সোয়েটার পরে থাকতে পারছি না, এই পরিবেশ অনুযায়ী আমি চলছি, এটা হচ্ছে নিমিত্তবাদ। আর সম্ভাবনাবাদ হচ্ছে এই প্রাকৃতিক পরিবেশ মানুষের কাছে সব সম্ভাবনা তুলে ধরবে, আমি যেভাবে ইচ্ছা এটা ব্যবহার করতে পারি। যেমন আমাদের প্রাকৃতিক সম্পদ, আমাদের কাছে প্রাকৃতিক পরিবেশ আমাকে দিয়েছে, আমি এটাকে যেভাবে ইচ্ছা ব্যবহার করার সুযোগ পাচ্ছি। একে বলা হয় হচ্ছে কি সম্ভাবনাবাদ। তাহলে সম্ভাবনাবাদ দিয়েছেন হচ্ছে পল ফেবর, নিমিত্তবাদ দিয়েছেন হিপোক্রেটিস। দেখো আমি যে কথাগুলো বলবো এটা অনেকটা শর্ট করে আমি এখান থেকে সব দেখাবো, তবে শর্ট করে বলবো, কারণ অনেক সময় চলে গিয়েছে আর তোমাদেরও কিন্তু সময়ের এখন অনেক দাম, পরীক্ষার আগে সময় অনেক দাম, সেই হিসেবে আমি শর্ট করে কিন্তু এগুলো দেখানোর চেষ্টা করবো আর কি। এখন মানব ভূগোলের যে অংশগুলো রয়েছে, শাখাসমূহ দেখবো যে এই যে বিভিন্ন শাখা রয়েছে, যে মানব ভূগোলের সাথে আর কি কি বিষয় আলোচনা হতে পারে। যেমন আঞ্চলিক ভূগোল, ভৌগোলিক অবস্থান,
প্রশাসনিক রাজনৈতিক অবস্থান, এগুলো হচ্ছে আঞ্চলিক ভূগোলের মধ্যে পড়বা। তারপরে রাজনৈতিক ভূগোল আমাদের পরীক্ষায় আসার মতো, তোমরা একটু দেখে নাও কোনগুলো আসার মতো রাজনৈতিক ভূগোল পরীক্ষায় আসার মতো, যে মানুষ, রাষ্ট্র, ভূখণ্ডের মধ্যকার। রাজনৈতিক ভূগোল দিয়ে আবার তোমার এমসিকিউ প্রশ্ন আসে যে রাজনৈতিক ভূগোল গঠিত হয় কি নিয়ে? মানুষ, রাষ্ট্র, ভূখণ্ড। মানুষ, রাষ্ট্র, ভূখণ্ড নিয়ে রাজনৈতিক ভূগোল কিন্তু আলোচনা হয়ে থাকে। আর অর্থনৈতিক ভূগোলও রয়েছে, যে মানুষের কৃষি, শিল্প, খনিজ শক্তি এইগুলোর বন্টন বা নিয়ামকগুলো নিয়ে কিন্তু অর্থনৈতিক ভূগোল হয়ে থাকে আর কি। ঠিক আছে, তারপরে আমরা কেন ভূগোল পাঠ করব আর কি পরীক্ষায়, এইটা তোমরা অনেক সময় গ এবং ঘ নাম্বারে পাবা, যে এই যে মানব ভূগোল হিসেবে বা মানুষ হিসেবে কেন আমাদেরকে ভূগোল পড়তে হবে। যদি প্রথম পয়েন্টগুলো দেখি, এই যে মানুষের জন্ম, মৃত্যু থেকে শুরু করে এই যে বিকাশ ধারা, খাদ্যাভ্যাস, সবকিছু মানব ভূগোলে কিন্তু আলোচনা করা হয়। তারপরে বিশ্বব্যাপী এই যে জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে, জনসংখ্যার ঘনত্ব কোন দেশে কি রকম রয়েছে, মৃত্যু হার কেমন, এই হ্রাসবৃদ্ধি কেমন, এইগুলো সম্পর্কেও আমরা মানব ভূগোল সম্পর্কে জানতে পারি। তারপরে এই যে মানুষ পৃথিবীতে এক এক জায়গায় এক এক রকম বসতি নিয়ে বসবাস করছে, যেমন কারোর পুঞ্জভূত বসতি, কারোর ব্যাপক আকারের ঘর নিয়ে তৈরি, কারোর বিল্ডিং, এই সমস্ত বিষয় নিয়ে নগরায়ন, শিল্পায়ন আলোচনা হয় আর কি এই যে অংশ নিয়ে। তারপরে ব্যবসা বাণিজ্য, মানুষের অর্থনৈতিক কর্মকাণ্ড, এতগুলো বিষয় কিন্তু মানব ভূগোলে হচ্ছে আমরা আলোচনা করে থাকি। এখন আমরা এই যে রাজনৈতিক পৃথিবীর রাজনৈতিক অঞ্চল সম্পর্কে দেখব, যে রাজনৈতিক অঞ্চল কি, যে রাজনৈতিক পরিস্থিতি রয়েছে, রাজনৈতিক পরিস্থিতি রয়েছে, এইরকম বৈশিষ্ট্যগুলোই কিন্তু রাজনৈতিক অঞ্চল বলা হয়ে থাকে। এখানে রাজনৈতিক অঞ্চল বলতে বোঝায়, যেমন উপনিবেশ বলতে কি বোঝায়, যখন কোনো শক্তিশালী রাষ্ট্র কোনো দুর্বল রাষ্ট্রের উপরে আধিপত্য বিস্তার করে সেই দেশের সমস্ত কিছু পরিচালনা করে আর কি, এটা হচ্ছে উপনিবেশ। যেমন ইউরোপ আমাদের ভারতীয় উপমহাদেশকে শাসন করেছে, তাহলে এটা হচ্ছে একটা উপনিবেশ। এখন এই যে অধিরাজ্য বা ডমিনিয়ন, এটা কিন্তু পরীক্ষায় আসে কি, যে অধিরাজ্য বা ডমিনিয়ন বলতে কি বোঝায়, যে রাষ্ট্রগুলো স্বাধীন হলেও শাসনতন্ত্র অনুসারে কি এগুলো সার্বভৌমত্ব নাই, এরকম রাষ্ট্র রয়েছে 3টা। তাহলে পৃথিবীতে ডোমিনিয়ন রাষ্ট্রের সংখ্যা কয়টি? ডোমিনিয়ন বা অধিরাজ্য মানে এদের তোমার সার্বভৌমত্ব নাই, তাছাড়া সবকিছু আছে। এইরকম 3টা দেশ কি কি রয়েছে? কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড। দেখো এই 3টা রাষ্ট্র কিন্তু অনেক বড় এবং অর্থনীতিতেও তারা ভালো অবস্থানে, কিন্তু এই 3টা রাষ্ট্রকে নিয়ন্ত্রণ করে হচ্ছে তোমার হচ্ছে রানী আর কি, এই ব্রিটিশ রানী আর কি। ব্রিটিশ রানী হচ্ছে এই কানাডা, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের রাষ্ট্রপ্রধান হিসেবে কিন্তু থাকে আর কি। তাহলে ডমিনিয়ন রাষ্ট্র হচ্ছে 3টা। বাফার স্টেট হচ্ছে 2টা সংঘর্ষ বা 2টা বিরোধপূর্ণ রাষ্ট্রের মধ্যে অপেক্ষাকৃত দুর্বল এবং নিরপেক্ষ রাষ্ট্রকে বাফার স্টেট বলা হয়ে থাকে। যদি বলা হয় যে এই যে ফ্রান্স এবং জার্মানির মধ্যবর্তী বেলজিয়াম, লুক্সেমবার্গ, এগুলো হচ্ছে বাফার স্টেট। আর কনফেডারেশনটা হচ্ছে কি, কয়েকটি স্বাধীন ক্ষুদ্র ক্ষুদ্র রাষ্ট্র মিলে যখন একসাথে হয়, একে বলা হয় কনফেডারেশন। যেমন সুইজারল্যান্ড হচ্ছে একটা কনফেডারেশন রাষ্ট্র। পরীক্ষা যদি আসে সুইজারল্যান্ড কোন ধরনের রাষ্ট্র? কনফেডারেশন রাষ্ট্র। এখন পৃথিবীর এই যে মহাদেশগুলো, পৃথিবীর রাজনৈতিক অঞ্চলগুলোকে, পৃথিবীর পুরো অংশকে যদি আলোচনা করা হয়, প্রথমে মোট 7টি অংশে নিয়ে আসতে হবে, যে এই পুরা মহাদেশকে নিয়ে। যে প্রথমে কি প্রশান্ত মহাদেশগুলো রয়েছে, কয়টি মহাদেশ রয়েছে? 7টি মহাদেশ রয়েছে। প্রশান্ত মহাসাগর, তোমার হচ্ছে এশিয়া মহাদেশ, আফ্রিকা মহাদেশ, উত্তর আমেরিকা মহাদেশ, দক্ষিণ আমেরিকা মহাদেশ, তোমার অ্যান্টার্কটিকা, ইউরোপ এবং অস্ট্রেলিয়া আর কি। এই 7টি মহাদেশ নিয়ে কিন্তু আমাদের রাজনৈতিক ভূগোলের অংশ। এখন বিষয়টা হচ্ছে, যখন এই মহাদেশগুলো আসে আমরা কি কি আলোচনা করব? তখন আলোচনা করব এই মহাদেশগুলো সবচেয়ে অবস্থান, যে প্রথম, দ্বিতীয়, তৃতীয়। যেমন এশিয়া মহাদেশ হচ্ছে সবচেয়ে বড়, 44টি দেশ রয়েছে। এই দেশের মধ্যে বিভিন্ন রাজনৈতিক ব্যবস্থা রয়েছে। এখানে যেমন এখন পর্যন্ত যুদ্ধ রয়েছে, আবার তোমার যুদ্ধ চলছে, যেমন কোন যে কুর্দিস্তান, তিব্বত, এই সকল অঞ্চলে যুদ্ধ চলছে, কাশ্মীর, ভারতে পাকিস্তানের যুদ্ধ, এবং এইগুলো সমাধান করার জন্য কিছু আঞ্চলিক সংগঠন গড়ে উঠেছে, সার্ক, তারপরে হচ্ছে আসিয়ান, এইগুলো কিন্তু এই এশিয়া মহাদেশে কিন্তু গড়ে উঠেছে। ঠিক একইভাবে আফ্রিকা মহাদেশেও কিন্তু গড়ে উঠেছে। যদি পরীক্ষায় আফ্রিকা মহাদেশ সম্পর্কে আসে যে আফ্রিকা মহাদেশ কেন উন্নত না, কারণ আফ্রিকা মহাদেশ প্রচুর পরিমাণে কিন্তু
এখানে হচ্ছে শাসন ব্যবস্থা কিন্তু ইউরোপরা পরিচালনা করেছে। এইখানে যত সম্পদ ছিল সব কিন্তু ইউরোপে কিন্তু নিয়ে যাওয়া হয়েছে। এটার ফলে এখানে যুদ্ধ, সংঘর্ষ এবং হানাহানি বা দারিদ্র সবকিছু কিন্তু আফ্রিকা মহাদেশে কিন্তু অস্থিতিশীল অবস্থা রয়েছে। এইভাবে কিন্তু এগুলোর উত্তর কিন্তু করা লাগবে। তাহলে এই মহাদেশ ভিত্তিক আলোচনা কিন্তু এতটাও ইম্পর্টেন্ট না, তবে প্রথম তিনটা এগুলো জানা প্রয়োজন আর কি। তারপরে এই যে ইউরোপ মহাদেশ কিন্তু পৃথিবীতে ছোট একটা রাষ্ট্র, 6ষ্ঠতম অবস্থানে, কিন্তু পুরা পৃথিবী শাসন করে কিন্তু পুরা পৃথিবী ইউরোপ মহাদেশের রাষ্ট্রগুলো শাসন করে। ইউরোপীয় ইউনিয়ন কিন্তু এই পুরা পৃথিবীর শাসনভার তাদের হাতে আর কি। যেমন ন্যাটো কিন্তু ইউরোপের একটা সংগঠন, নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন। এর কারণে কিন্তু এই রাশিয়া ইউক্রেন যুদ্ধ কিন্তু হয়েছে আর কি। আর অস্ট্রেলিয়াতে মোট 4টা অংশে ভাগ করা হয়েছে, এইটা মনে রাখবা। অস্ট্রেলিয়াকে 4টা অংশে ভাগ করা হয়েছে: অস্ট্রেলেশিয়া, মেলানেশিয়া, মাইক্রোনেশিয়া, পলিনেশিয়া। এখন পৃথিবীর রাজনৈতিক অঞ্চল হিসেবে আমরা এখানে 5টা দেশ সম্পর্কে আলোচনা করব। এর ভিতরে আমরা 3টা দেশ বেশি ভালোভাবে আলোচনা করব। যেমন ভারত, দেখো 193টি রাষ্ট্র রয়েছে। প্রথমে 193টি রাষ্ট্র রয়েছে, এর মধ্যে ভারতের একটা গুরুত্বপূর্ণ অংশ। কেন ভারত সম্পর্কে জানবো? যে বাংলাদেশের সাথে যে সকল অঞ্চলগুলো অর্থনৈতিক রাজনৈতিকভাবে সম্পর্কিত, এই সকল অঞ্চল থেকেই ভালো প্রশ্ন আসে। যেমন বাংলাদেশ, ভারত, চীন, জাপান, এই সকল রাষ্ট্র থেকে কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে প্রশ্নগুলো আসে। এখন এই যে পুরা ভারতকে কিন্তু তোমার 5টা অংশে ভাগ করা হয়েছে। পুরা ভারতকে কয়টা অংশে ভাগ করা হয়েছে? যে 5টা অংশে ভাগ করা হয়েছে। একটা অংশ কি, যে এই যে উপরের যে উত্তর পূর্ব অঞ্চলে কিন্তু এই ভারতের যদি আমরা মানচিত্র খেয়াল করি, দেখবা যে ভারতে এই উত্তর পূর্ব অঞ্চলে কি, যে পার্বত্য অঞ্চল, এবং উত্তরের এই দিকে এবং উত্তর দিকে হচ্ছে সমভূমি রয়েছে। উত্তরে কি রয়েছে? কিছু সমভূমি রয়েছে, এবং তোমার এই যে দক্ষিণাত্যের মালভূমি রয়েছে। মাঝের দিকে কি রয়েছে? দক্ষিণাত্যের মালভূমি রয়েছে। এই যে উপকূলীয় দিকে সমভূমি, এবং এখানে কিছু হচ্ছে তোমার মরুভূমি রয়েছে। এই মোট 5টা কিন্তু ভারতের ভৌগোলিক অবস্থান রয়েছে। ওকে, আরেকটা বিষয় মনে রাখবা যে বাংলাদেশ এবং ভারতের যে সীমান্ত দৈর্ঘ্য, এটা এমসিকিউতে আসে যে বাংলাদেশ এবং ভারতের সীমান্ত দৈর্ঘ্য কত? 5138 কিলোমিটার। এটা মনে রাখবা। এর 3টা অংশে ভাগ করা হয়েছে। যে উত্তরের পার্বত্য অঞ্চল, গাঙ্গেয় সমভূমি সম্পর্কে প্রশ্ন আসে। গাঙ্গেয় সমভূমি বলতে কি বোঝায়? তবে এখানে ভূপ্রকৃতি 3টা আছে, তবে কিছু কিছু বইতে দেখো 5টাও দেয়া আছে। এই 3টা দিলেও হবে, 5টা দিলেও হবে, এইভাবে কিন্তু লিখবা। তবে এই যে গাঙ্গেয় সমভূমি সম্পর্কে আমাদের পরীক্ষায় কিন্তু সবসময় আসে যে গাঙ্গেয় সমভূমি বলতে কি বোঝায়। এখানে কি লিখবা? যে পার্বত্য অঞ্চলের দক্ষিণ দিকে আর কি, যে গঙ্গা, যমুনা, ব্রহ্মপুত্র এদের যে তোমার কি যে শাখা প্রশাখা দ্বারা প্রবাহিত বা প্লাবন সমভূমির মাধ্যমে যেগুলো গঠিত হয়েছে, এগুলো হচ্ছে গাঙ্গেয় সমভূমি আর কি। এই যে এখানে কি কি পড়বো? জলবায়ু হচ্ছে জলবায়ু, খনিজ সম্পদ, কৃষি, এইগুলো প্রত্যেকটা দেশের ক্ষেত্রে লিখতে হবে। জলবায়ু কি? ভারতে মৌসুমী জলবায়ুর অন্তর্ভুক্ত। খনিজ সম্পদে ভারতে সমৃদ্ধ রয়েছে, কৃষি সম্পদ রয়েছে, শিল্প রয়েছে। তাহলে এইভাবে কিন্তু এক একটা দেশের আলোচনা করতে হবে। তারপরে কি রয়েছে দেখো, দক্ষিণ কোরিয়া 1953 সালে উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়া এই যুদ্ধ হয় এবং এরা বিভক্ত হয় আর কি। এখন এই দক্ষিণ কোরিয়া থেকে এতটা ইম্পর্টেন্ট না দক্ষিণ কোরিয়া, এই জন্য আমরা দক্ষিণ কোরিয়া স্কিপ করলাম। আমরা জাপান সম্পর্কে পড়তে হবে, জাপান পড়তে হবে। আমাদের অনেক পরীক্ষায় আমাদের জাপান সম্পর্কে কিন্তু প্রশ্ন আসে। দেখো জাপান কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধে কিছুটা আসে, তবে মার্কিন যুক্তরাষ্ট্র আমরা একটু আলোচনা করব। তবে আমরা জাপান সম্পর্কে ভালোভাবে একটু পড়বো যে জাপান অর্থনৈতিক শক্তি হিসেবে দেখো জাপানের প্রায় এখানে 10,000 দ্বীপ রয়েছে, ছোট বড় প্রায় 10,000 কিন্তু দ্বীপ রয়েছে। এই দ্বীপ রাষ্ট্র হওয়ার পরেও জাপান বিশ্ব অর্থনীতিতে কিন্তু এত অগ্রসর কেন? কারণ তাদের যে পরিমাণে প্রযুক্তি, কৃষি ব্যবস্থা, সমস্ত কিছু কিন্তু এই দেশের উন্নয়নে বা এই দেশের জলবায়ু কিন্তু ভূমিকা রাখে। এটা হচ্ছে নাতিশীতোষ্ণ। জাপান কোন ধরনের জলবায়ুর অন্তর্গত? নাতিশীতোষ্ণ জলবায়ুর অন্তর্গত। জাপানকে 3 ভাগে ভাগ করা হয়: উপমেরুদেশীয়, আর্দ্র মহাদেশীয়, আর্দ্র উপক্রান্তীয়। ঠিক আছে, এইভাবে কিন্তু আলোচনা একটু করে দিলে হবে। কৃষি রয়েছে, খনিজ, এই অংশগুলো। যুক্তরাজ্য থাক,
আমরা হচ্ছে যুক্তরাজ্যকে 3টা অংশে ভাগ করা হয়, 4টা অংশে ভাগ করা হয়, কিন্তু এটা খেয়াল রাখবে যে যুক্তরাজ্যকে কয়টা অংশে, ইংল্যান্ড, স্কটল্যান্ড, ওয়েলস এবং উত্তর আয়ারল্যান্ড। এর ভিতরে কিন্তু তোমার ইংল্যান্ড, স্কটল্যান্ড এবং ওয়েলস এইগুলোকে মিলে ব্রিটেন বলা হয়, ব্রিটেন। আর 4টাকে একবারে বলা হয় ইউকে, ইউনাইটেড অফ কিংডম। যুক্তরাষ্ট্র বিশ্ব অর্থনীতিতে কিন্তু সর্বোচ্চ অবস্থানে রয়েছে। যুক্তরাষ্ট্র কি যে বিশ্ব অর্থনীতিতে সর্বোচ্চ অবস্থানে রয়েছে। কেন? কারণ বিশ্ব অর্থনীতিতে যুক্তরাষ্ট্র সবচেয়ে প্রভাব বিস্তার করছে। এর 50টি অঙ্গরাজ্য রয়েছে এবং এই রাষ্ট্রের পূর্ব দিকে উত্তর আটলান্টিক মহাসাগর এবং পশ্চিম দিকে রয়েছে উত্তর প্রশান্ত মহাসাগর, দক্ষিণ দিকে রয়েছে তোমার গালফ অফ মেক্সিকো এবং তোমার দক্ষিণ আমেরিকা মহাদেশ বা ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের কথা বলতে পারো, এবং উত্তরে রয়েছে কানাডা। তাহলে এই মার্কিন যুক্তরাষ্ট্র দেখো দেশটির উত্তরে কি রয়েছে, 39 ডিগ্রি উত্তর অক্ষাংশ। দেখো 39 ডিগ্রি উত্তর অক্ষাংশ থেকে তোমার 25 ডিগ্রি 30 মিনিট পর্যন্ত কিন্তু দক্ষিণ অক্ষাংশের মধ্যে আর কি। এইটা আসলে মনে রাখা তোমাদের জন্য কষ্ট হতে পারে। এটা যদি তুমি জানো তাহলে দেও, না হলে দরকার নাই, জাস্ট এইভাবে বর্ণনা করে দিবা এই দেশের চারপাশে কোন কোন দেশগুলো রয়েছে। তারপরে এদের ভূপ্রকৃতি আর কি 4 অংশে ভাগ করা হয়েছে, এইভাবে কিন্তু এই আলোচনাগুলো করবা। তবে ক্যালিফোর্নিয়া যেটা ভূমধ্যসাগরীয়, ক্যালিফোর্নিয়া কিন্তু যুক্তরাষ্ট্রের একটা অঙ্গরাজ্য। এটা হচ্ছে ভূমধ্যসাগরীয় জলবায়ুর অন্তর্ভুক্ত আর কি। এখন বাংলাদেশের প্রশাসনিক অঞ্চল যেটা দেখলাম, বাংলাদেশ থেকে কিন্তু প্রশ্ন অনেক বেশি এসেছে। সেই বাংলাদেশ থেকে আমরা প্রশ্নগুলো করব যে বাংলাদেশের এই মানচিত্র দিবা, এই মানচিত্র দেওয়ার পরে যে কত ডিগ্রি অক্ষাংশের মধ্যে, এটা কিন্তু মনে রাখতে হবে। তুমি অন্য দেশেরটা না জানলেও বাংলাদেশের যে ভৌগোলিক অবস্থান এটা তোমাকে বলতেই হবে যে 20 ডিগ্রি 34 মিনিট উত্তর অক্ষরেখা থেকে 26 ডিগ্রি 38 মিনিট উত্তর অক্ষরেখা পর্যন্ত, এবং 88 ডিগ্রি দেখো 88 ডিগ্রি 01 থেকে 92 ডিগ্রি 41 পূর্ব দ্রাঘিমা রেখার মধ্যে কিন্তু বাংলাদেশের অবস্থান। এখন বাংলাদেশের এই 3 দিকে ভারত এবং একদিকে তোমার মায়ানমার রয়েছে এবং দক্ষিণ দিকে বঙ্গোপসাগর রয়েছে, এবং এর আয়তন কত, 1,47,570 বর্গ কিলোমিটার। এবং এই যে বাংলাদেশের দক্ষিণে বঙ্গোপসাগর, এই দিকের মধ্যে তোমার সমুদ্র সীমা ব্যবহারের 2টা নিয়ম রয়েছে। একটা হচ্ছে অর্থনৈতিক সমুদ্র সীমা, সেটা বাংলাদেশ এই স্থান থেকে সমুদ্রের দিকে কি পর্যন্ত সামুদ্রিক সম্পদ ব্যবহার করতে পারবে, সেটা হচ্ছে অর্থনৈতিক সমুদ্র সীমা। সেটা হচ্ছে 200 নটিক্যাল মাইল, 200 নটিক্যাল মাইল পর্যন্ত। সমুদ্রের দৈর্ঘ্য বা হিসাবকে নটিক্যাল মাইলে করা হয়, এটা 200 নটিক্যাল মাইল পর্যন্ত এখানে তোমার আলোচনা হবে আর কি, আমরা ব্যবহার করতে পারবো। আর আঞ্চলিক সমুদ্র সীমাটা হচ্ছে 12 নটিক্যাল মাইল। আঞ্চলিক সমুদ্র সীমা হচ্ছে 12 নটিক্যাল মাইল। এই কিলোমিটার থেকেও কিন্তু নটিক্যাল মাইল বড়, বেশি আর কি। এই যে আঞ্চলিক সমুদ্র সীমার মধ্যে কোনো রাষ্ট্র বাংলাদেশের অনুমতি ছাড়া আসতে পারবে না, কিন্তু তোমার অর্থনৈতিক সমুদ্র সীমার মধ্যে অন্য রাষ্ট্র তার জাহাজ বা মালবাহী জাহাজ নিয়ে যেতে পারবে আর কি। অনেক সময় কিলোমিটার দিয়েও আসে, যদি কিলোমিটারে হয় তাহলে 22 কিলোমিটার, আর যদি অর্থনৈতিক অঞ্চল হয় সেটা হচ্ছে 322 কিলোমিটার আর কি। এইভাবে প্রশাসনিক অঞ্চল, এর ভিতরে সচিবালয় রয়েছে, 8টা প্রশাসনিক অঞ্চলটা হচ্ছে 8টা। এর মধ্যে কি কি রয়েছে, যে বিভাগ রয়েছে, জেলা, উপজেলা, তারপরে থানা, ইউনিয়ন, এইভাবে আর কিন্তু পৌরসভা রয়েছে। তাহলে এই নিচের অংশগুলো কিন্তু আমরা আলোচনা করেছি, জাস্ট এইটা করেছিলাম না। দেখো ভূগোলের ভিতরে মানব জাতিকে কেন্দ্র করে বিষয়টি সৃষ্টি, তারপরে অর্থনৈতিক ক্রিয়া নিয়ে আলোচনা করা হয়ে থাকে। ঠিক দেখো ভূগোলের এই যে শাখাগুলো রয়েছে এগুলো নিয়ে কিন্তু আলোচনা। নিমিত্তবাদের ধারণাটা ব্যাখ্যা করো। তাহলে এই যে প্রশ্ন যেগুলো আমি এত সময় পর্যন্ত দেখালাম, এইগুলো থেকে কিন্তু আমাদের প্রশ্ন কিন্তু আসবে আর কি। আমরা এখন বহু নির্বাচনী প্রশ্নের উত্তরগুলো করব। যে বহু নির্বাচনী প্রশ্নের একটু উত্তর আমরা করার চেষ্টা করি। আমরা দেখো সৃজনশীল দেখলাম, আবার বইয়ের মেইন অংশগুলো দেখলাম। এবার আমরা একটু এমসিকিউ যদি সলভ করি তাহলে আমরা এই অধ্যায়ের ক্ষেত্রে যেগুলো আসার মতো সেগুলো কিন্তু আমরা পেরে যাব। এখন তোমরা উত্তর করো, 1 নম্বরের উত্তর করো, প্রাকৃতিক পরিবেশ দ্বারা নিয়ন্ত্রিত চিন্তা ভাবনা কোনটি? যে প্রাকৃতিক পরিবেশ দ্বারা নিয়ন্ত্রিত চিন্তা ভাবনা কোনটি?
যে ভূগোলের শাখার দুইটা অংশ রয়েছে, যে নিমিত্তবাদ এবং সম্ভাবনাবাদ। এই নিমিত্তবাদ এবং সম্ভাবনাবাদ এই কোনটা হবে? একের কি হবে? একের বলছে পরিবেশবাদ। প্রাকৃতিক পরিবেশ দ্বারা নিয়ন্ত্রিত হয় কোনটি? প্রাকৃতিক পরিবেশ দ্বারা নিয়ন্ত্রিত হয় সম্ভাবনাবাদ। হিপোক্রেটিস তিনি এটা বলেছেন যে প্রাকৃতিক পরিবেশ দ্বারা আমরা নিয়ন্ত্রিত হই, প্রাকৃতিক পরিবেশ দ্বারা আমরা নিয়ন্ত্রিত হই। আর সম্ভাবনাবাদটা কি? সম্ভাবনাবাদটা হচ্ছে প্রাকৃতিক পরিবেশ আমাদের কাছে সম্ভাবনা উপস্থাপন করবে, এই অনুযায়ী আমাদের ইচ্ছা অনুযায়ী আমরা সেটা গ্রহণ করব, এটা হচ্ছে সম্ভাবনাবাদ। তাহলে এই দুইটা অংশ থেকে কিন্তু পরীক্ষায় আসে। তারপরে আমরা 2 নম্বরের উত্তর করি যে ভাষা, ধর্ম, বর্ণ ও সংস্কৃতি নিয়ে মানব ভূগোলের যে শাখা আলোচনা করা হয় তার নাম কি? দেখো এই ছোট ছোট প্রশ্নগুলো যেটা আমাদেরকে মানে পরীক্ষায় ভালো করার জন্য সুযোগ করে দিবে, যে ভাষা, ধর্ম, বর্ণ, ভাষা, ধর্ম, বর্ণ, সংস্কৃতি নিয়ে মানব ভূগোলের যে শাখা আলোচিত হয় এটার নাম কি? এটা নগর ভূগোল। মানে নগরে কি এই ভাষা, ধর্ম, বর্ণ নিয়ে আলোচনা হয় না? এটা কিন্তু হবে না। তারপরে কি যে গ্রামীণ ভূগোল, গ্রামে কি এগুলো শুধু আলোচনা হবে না? গ্রামের তোমার পরিকাঠামো নিয়ে আলোচনা হয়, গ্রামের সংস্কৃতি কেমন, বসতি কেমন, এইগুলো নিয়ে গ্রামীণ ভূগোলে আলোচনা হয়। জনসংখ্যা, জন্ম, মৃত্যু, বৃদ্ধি, এইগুলো জনসংখ্যা ভূগোলে আলোচনা করা হয়। কিন্তু ভাষা, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবকিছু আলোচনা সংস্কৃতির ক্ষেত্রে হয়। কিসের ক্ষেত্রে হয়? সংস্কৃতির ক্ষেত্রে হয়। তাহলে ভাষা, ধর্ম, বর্ণ, সংস্কৃতি সবই সাংস্কৃতিক ভূগোলের অন্তর্ভুক্ত। তারপরে দেখো যে একটা মানে কি দিছে, প্রশ্ন দিছে যে মানব ভূগোল হলো মানব সমাজ ও তার পরিবেশের মধ্যকার সম্পর্কের সংশ্লেষাত্মক বিশ্লেষণ। উক্তিটি কে করেছেন? মানে এটা অনেক সময় তোমাদেরকে পড়ানো হয় না, এটা তোমাদেরকে অনেক সময় পড়ানো হয় না, তবে কিছু প্রশ্ন এভাবে আসে যে মানব ভূগোল হলো মানব সমাজ ও তার পরিবেশের মধ্যকার সম্পর্কের সংশ্লেষক বিশ্লেষণ। এটা হচ্ছে রাটজেল বলেছেন। এটা কে বলেছেন? এটা হচ্ছে রাটজেল কিন্তু বলেছেন। ওকে, এটা রিফাত বলছে নিমিত্তবাদটা আরেকটু বুঝিয়ে দেও। আচ্ছা, নিমিত্তবাদ এবং সম্ভাবনাবাদ একটু খেয়াল করো। নিমিত্তবাদ দিয়েছেন হচ্ছে হিপোক্রেটিস। তিনি বলেছেন যে এই প্রাকৃতিক পরিবেশ আমাদেরকে যেভাবে দিয়েছে, প্রাকৃতিক পরিবেশের বাইরে আমরা যেতে পারি না, প্রাকৃতিক পরিবেশ অনুযায়ী আমাকে চলতে হবে। ধরো মনে করো এখন শীতকাল, এই শীতকালে শীত পড়তেছে, আমি জাস্ট টি শার্ট পরে থাকতে পারবো? তারপরে এই যে নদী, সাধারণ উদাহরণ দিচ্ছি, এই যে নদী যে দিক দিয়ে গিয়েছে, আমি কি নদী থেকে বাইক চালিয়ে যেতে পারবো? শুধু নদীতে না, আমাকে ওখানে যেতে হলে কি করতে হবে, যে আমাকে সেই প্রসেস অনুযায়ী যেতে হবে। যেমন পরিবেশ আমাকে বলছে যে তোমাকে এখন গরম কাপড় পরলে হবে না, তোমাকে এখন ঠান্ডা কাপড় পরতে হবে, একটা টি শার্ট পরো বা খোলামেলা কাপড় পরো। তাহলে এইটা হচ্ছে তোমার কি, যে প্রাকৃতিক পরিবেশ অনুযায়ী তুমি চলতে পারতেছো। প্রাকৃতিক পরিবেশের বাইরে গেলে তুমি কিন্তু এই স্থানে গিয়ে চলতে পারবে না। এটা হচ্ছে নিমিত্তবাদ জাস্ট। তবে নিমিত্তবাদের ক্ষেত্রে পরিবেশবাদও বলা হয়। তবে যখন নিমিত্তবাদ থাকবে না প্রশ্নে, তখন তুমি পরিবেশবাদ লিখবা। নিমিত্তবাদের সাথে পরিবেশবাদ থাকে, তবে যখন নিমিত্তবাদ থাকবে উত্তর হবে নিমিত্তবাদ। আর যদি না থাকে তখন পরিবেশবাদ। আর যখন বলা হয় যে প্রাকৃতিক পরিবেশের সম্ভাবনা আমাদেরকে যখন উপস্থাপন করা হবে, মানুষ সেটা থেকে গ্রহণ করবে, সেটা হচ্ছে তোমার সম্ভাবনাবাদ। দেখো কি কি সম্ভাবনা রয়েছে প্রকৃতিতে, সেগুলো যখন পাবো সেটা হচ্ছে সম্ভাবনাবাদ। ওকে, এখন দেখো মানব ভূগোলের প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হয় কাকে? যে ভিদাল ডি লা ব্লাসকে। এটা তোমরা পারবা, তারপরে ওইটা বলে দিলাম। ভিদাল ডি লা ব্লাসকে মানব ভূগোলের প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হয়ে থাকে। এখন এই যে 7 নম্বরের অংশটা দেখো, এই 7 নম্বরের উত্তরটা দেখি তোমরা করো। বলছে যে 2 শতক জমির ভিটে বাড়িতে 5 জন সন্তান নিয়ে অন্যের জমিতে বরগাছ চাষ করে জীবিকা নির্বাহ করেন মজিদ মণ্ডল। তিনি ছেলে মেয়েদের খাওয়া ও লেখাপড়ার খরচ ঠিকমতো চালাতে পারেন না। আলোচ্য বিষয়টি মজিদ মণ্ডলের পরিবারের উপর কি ধরনের প্রভাব ফেলে? তাহলে তার যে বসতি বাড়ি, দেখো জমি কথা বলছে যে 5 জন সন্তান নিয়ে, এখানে কি কি সমস্যা রয়েছে? এখানে কি রাজনীতি নিয়ে কোনো কিছু সমস্যা আছে?
রাজনীতি নিয়ে দেখবা এখানে কিন্তু অর্থনীতি নিয়ে আমাদের সমস্যা থাকতে পারে, কিন্তু রাজনীতি নিয়ে সমস্যা আর নাই, এই জন্য রাজনীতি নিয়ে কথা আসে না, তাহলে এটা হবে না। তারপরে বলছে কি যে তোমার এখানে কি কি রয়েছে, এটাও হবে না। তার মানে এই যে খ এবং ঘর ভিতরে আলোচনা করতে হবে, অর্থনৈতিক এবং পরিবেশিক এবং সামাজিক ও অর্থনৈতিক, এখন কোনটা হবে? যে দেখো তার সমাজ, তার এলাকায় 2 শতক জমি 5 জন থাকে, আবার সে বর্গা চাষ করে ঠিক মতো, আবার তার লেখাপড়াও করাতে পারে না। এর মানে কি যে তার অবশ্যই এখানে কিন্তু অর্থনীতি কিন্তু সবসময় রয়েছে, এই যে অর্থনীতিও আছে, এটাও ওখানে অর্থনীতি আছে, কিন্তু এই সমস্ত বিষয় হচ্ছে একটা সামাজিক বিষয়। এই সমস্ত বিষয় কি একটা সামাজিক বিষয়, এটা হচ্ছে সামাজিক এবং অর্থনৈতিক বিষয়, এটা হচ্ছে সামাজিক এবং অর্থনৈতিক বিষয়, যে সামাজিক এবং অর্থনৈতিক বিষয় ঘ নাম্বার হবে। ঠিক আছে, এখন এই যে 8 নম্বরের প্রশ্নের উত্তর দাও, যে ঠিক ওই প্রশ্নের ক্ষেত্রে যদি বলা হয় যে তোমার এখন 8 নম্বর প্রশ্নের উত্তর করো যে উদ্দীপকে উল্লেখিত ভূগোলের শাখাটির আলোচ্য বিষয় কি? যে এই যে তাদের যে বসবাসের যে সুযোগ নাই, তাদের যে বসবাসের যে সুযোগ নাই, অল্প জমি, তাহলে তাদের অবশ্যই বসতি স্থাপন নিয়ে একটা আলোচনা করা হয়েছে, তাই না? বসতি স্থাপন নিয়ে আলোচনা করা হয়েছে। জনসংখ্যা বৃদ্ধির গতি প্রকৃতি, এখানে জনসংখ্যা বৃদ্ধির গতি প্রকৃতি কি বলা হয়েছে? জনসংখ্যা বৃদ্ধির গতি প্রকৃতি কিন্তু বলা হয়নি। তারপরে কি রয়েছে? জনসংখ্যার কার্যকরণ, যে মানুষ তার কি কার্যক্রম করতেছে, যে বর্গা চাষ করতেছে, বসতি স্থাপন করতেছে, এগুলো সবই জনসংখ্যার কার্যক্রম। তার মানে কি যে উদ্দীপকে এই ভূগোলের শাখাটা কি বসতি স্থাপন এবং জনসংখ্যার কার্যক্রম, তাহলে এটা খ হবে। এই 8-এর কি উত্তর হবে? 8-এর হচ্ছে খ উত্তর হবে আর কি। তারপরে 9 নাম্বার দেখো, যে 9 নাম্বার যে 30 ডিগ্রি উত্তর অক্ষরেখা ও 90 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখা কোন দেশের উপর দিয়ে গিয়েছে? দেখো এই অনেক সময় আমাদের এইভাবে প্রশ্নগুলো আসে যে 30 ডিগ্রি উত্তর অক্ষরেখা ও 90 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখা কোন দেশের উপর দিয়ে গিয়েছে? এই যে আমি বলছি যে মাসুমা আক্তার মিম আর মহিমা মহি, তোমাদের একটু বলি, উত্তর যখন আমরা করব তখন কি করব, যে 9 নাম্বার 9 দিয়ে এখানে ক বা খ এইগুলো লিখবা, তাহলে এটা হচ্ছে সুবিধা হবে। এটা কিন্তু তোমাদের জন্য সুবিধা, বা তোমার অন্য বন্ধুরা যারা আছে তাদের জন্য এটা সুবিধা, ওরা বুঝতে পারবে আর কি। তাহলে এটা কি উত্তর হবে? দেখো এটা হচ্ছে 30 ডিগ্রি উত্তর অক্ষরেখা ও 90 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখা। এইরকম যখন হবে তুমি তখন কল্পনা করবা যে পৃথিবীর মানচিত্রে 90 ডিগ্রি উত্তর অক্ষরেখা যখনই বলবে, মানে এই যে পৃথিবী দেখো জাস্ট সামান্য এইভাবে তো পৃথিবীকে আমরা সমান ভাগে ভাগ করেছি, আমরা এটা 0 ডিগ্রি। এখন বলছে উত্তরের কথা যখন বলবে তখন আমরা নিরক্ষরেখার উত্তর দিকে চলে যাব। নিরক্ষরেখার কোন দিকে যাব? আমরা নিরক্ষরেখার আমরা উত্তর দিকে কিন্তু আমরা চলে যাব। নিরক্ষরেখার উত্তর দিকে যখনই যাব, আবার বলতেছে 90 ডিগ্রি পূর্ব, মানে আমরা উত্তর দিকে গেলাম কত ডিগ্রি পর্যন্ত? আমরা এখানে ধরো 30 ডিগ্রি, আমরা 30 ডিগ্রি পর্যন্ত এদিকে গেলাম। হ্যাঁ, তারপরে বলতেছে কি 90 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখা, বলছে 90 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখা, মানে পূর্ব দিকের কথা বলছে। এই সাইডে আসলে পশ্চিম দিক, কিন্তু বলছে পূর্ব দিকে। তাহলে পূর্ব দিকে এটা যদি এইটা যদি তোমার কি হয়, তোমার হচ্ছে এই গিনিস মান মন্দির হয়, দেখবা যে লন্ডনে যে গিনিস মান মন্দির রয়েছে, এইভাবে কিন্তু লন্ডনের উপর দিয়ে দেয়া। ঠিক একইভাবে তোমার এইখানে প্রায় 90 ডিগ্রি অক্ষাংশ পর্যন্ত কিন্তু আসবে যে পূর্ব দ্রাঘিমা রেখা। পূর্ব দ্রাঘিমা রেখা কি, যে পৃথিবীর এই যে উত্তর দক্ষিণ বরাবর যে কাল্পনিক রেখা করা হয় সেগুলো সবই দ্রাঘিমা রেখা, আর এই পূর্ব পশ্চিমে যে রেখাগুলো কল্পনা করা হয় সেগুলো সবই অক্ষরেখা। এই অক্ষরেখা দ্রাঘিমা রেখা এই দুইটাকে একসাথে করে কিন্তু এই পৃথিবীর সব দেশ কোনটা কোন জায়গায় রয়েছে এটা বোঝা যায়। তার মানে এটা আমরা এখানে দেখতে পাচ্ছি, এটা কিন্তু হচ্ছে ভারত, এটা হচ্ছে ভারত। তাহলে এটা কোন দেশ হবে? ভারত নয়, হচ্ছে ভারত কিন্তু হবে, যে ভারতের উপর দিয়ে কিন্তু এই 30 ডিগ্রি উত্তর অক্ষরেখা এবং 90 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখা গিয়েছে। বর্তমানে বাংলাদেশের প্রধান কয়টি ডোমিনিয়ন রাষ্ট্র রয়েছে? দেখো যে ডোমিনিয়ন রাজ্যের কথা বললাম,
যে ডোমিনিয়ন যে রাজ্য রয়েছে, যে রাষ্ট্রের সার্বভৌমত্ব নাই কিন্তু শাসনভার রয়েছে, সেই রাষ্ট্রকে ধরো ডোমিনিয়ন রাষ্ট্র বলা হয়। পৃথিবীতে মোট কয়টি ডোমিনিয়ন রাষ্ট্র রয়েছে? যেমন বললাম কি, কানাডা, তারপরে অস্ট্রেলিয়া, আর একটা কোন দেশ, নিউজিল্যান্ড। এই তিনটা রাষ্ট্র হচ্ছে ডোমিনিয়ন রাষ্ট্র বলা হয়। এটা হচ্ছে তিনটা হবে আর কি। ব্রাজিল কোন দেশের উপনিবেশ ছিল? দেখো এইগুলো কিন্তু আমাদের পরীক্ষায় এসেছে। দেখো আমি যদি বলি এগুলো এমনি এমনি প্রশ্ন দিই তাহলে তো তোমরা অন্য কিছু বলতে পারতা। 19 সালের প্রশ্ন কিন্তু এসেছে যে ব্রাজিল কোন দেশের উপনিবেশ ছিল, কারণ দক্ষিণ আমেরিকা এটাও হচ্ছে রাজনৈতিক ভূগোলের একটা অংশ। এই যে পুরো পৃথিবীতে যখন উপনিবেশ স্থাপন করা হয়েছিল এইগুলো উপনিবেশ ছিল। এবং ব্রাজিলকে কোন দেশ শাসন করেছে? ওকে, কে বলছে? রাজ আহমেদ সীমান্ত বলছে 11 গ। হ্যাঁ, ওর উত্তর সঠিক একবারে। পর্তুগাল হবে, যে পর্তুগাল হচ্ছে এই ব্রাজিলকে শাসন করেছে। মনে রাখবা যে এই যে দক্ষিণ আমেরিকা মহাদেশের যে দেশগুলো রয়েছে এই দেশের ভাষা কি? এইগুলো হচ্ছে ল্যাটিন ভাষায় কথা বলে, কারণ তারা স্প্যানিশ, ফ্রান্স এই সকল ভাষায় কিন্তু কথা বলে। এর জন্য কোন দেশকে সূর্যোদয়ের দেশ বলা হয়? যে জাপান। দেখছো এই যে ছোট ছোট প্রশ্ন, জাপান আছে সূর্য দেশ বলা হয়, সূর্যোদয়ের দেশ বলা হয় আর কি। এখন এই 16 নাম্বারও করতে পারো যে বাংলাদেশের অর্থনৈতিক সমুদ্রীয় সীমা কত? এটা কিন্তু পরীক্ষায় আসে। অর্থনৈতিক সমুদ্র সীমা হচ্ছে 200 নটিক্যাল মাইল। 200 নটিক্যাল মাইল। বাংলাদেশের উত্তরে ভারতের কোন অংশ রয়েছে? দেখো বাংলাদেশের উত্তরে যে কোন অংশ রয়েছে, এই যে মেঘালয় এবং আসাম রয়েছে, আর বাংলাদেশের কোন বৃষ্টিপাত হয়? কোন জলবায়ুর প্রভাবে? মৌসুমী জলবায়ুর প্রভাবে কিন্তু বৃষ্টিপাত হয়। ঠিক আছে, এখন আমরা পরবর্তী অংশে আলোচনা করি। দ্বিতীয় অধ্যায়ের আলোচনা শুরু করে দিই, কারণ আমি একটু তাড়াতাড়ি পড়াচ্ছি। যদি তোমাদের কোশ্চিন থাকে অবশ্যই কিন্তু তোমরা করবা। তারপরে তাছাড়া তো আমরা আসলে শেষ করতে পারবো না। কেবল এক অধ্যায় শেষ হলো আর বিদ্যুৎ ছিল না। আমরা হচ্ছে দ্বিতীয় অধ্যায় শুরু করে দিচ্ছি। যে দ্বিতীয় অধ্যায়ে আমরা কি পড়তেছি, দেখো একটা বাংলাদেশের মানচিত্র দেওয়া রয়েছে। এই বাংলাদেশের ভিতরে তোমার 3টা নামকরণ করা হয়েছে। একটা দেখো সিলেট অঞ্চলে, একটা পার্বত্য চট্টগ্রামের গ অঞ্চল, এবং একটা হচ্ছে ঢাকা জেলার আশেপাশে বা ঢাকা জেলাকে নির্দেশ করে খ অঞ্চল দেওয়া হয়েছে। এখন বলছি যে জনসংখ্যা অধ্যায়ের এই প্রশ্নগুলো কোন অধ্যায়ের? জনসংখ্যা অধ্যায়ের। বলছে মৃত্যুহার কি? আচ্ছা, মৃত্যুহার, জন্মহার, দেখো এইগুলো। হ্যাঁ অবশ্যই পিডিএফ আমরা অবশ্যই তোমাদেরকে দিব। পিডিএফ আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাও, ওখানে আমরা পিডিএফটা দিয়ে দিব। হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাও, আমরা সেই স্থানে দিয়ে দিব। এখন তোমরা বলো যে জন্মহার বা মৃত্যুহার, এইখানে প্রশ্ন দেখো মৃত্যুহার এসেছে, যে মৃত্যুহার বলতে কি বোঝায়? মৃত্যুহার বলতে কি বোঝায়? যে মৃত্যুহারটা হচ্ছে সচরাচর কোনো একটা নির্দিষ্ট বছরে যতজন মানুষ মারা যায় তাকে দিয়ে ওই দেশের মোট জনসংখ্যা দিয়ে যখন ভাগ করা হবে তখন সেখানে আছে মৃত্যুহার পাওয়া যাবে। তখন কি পাওয়া যাবে? যে মৃত্যুহার পাওয়া যাবে। আর যদি বলা হয় স্থূল মৃত্যুহার কত, তখন এইটার সাথে কিন্তু কি করতে হবে? যে মৃত্যুহারের সাথে 1000 দিয়ে তখন গুণ করতে হবে। দেখো উন্নয়নের ভিত্তি হলো কৃষি। এখন উন্নয়নের ভিত্তি হলো কৃষি। কেন কৃষি? কারণ তুমি যখন উন্নয়ন করতে যাবে, শিল্প প্রতিষ্ঠান স্থাপন করবা, শিল্প প্রতিষ্ঠানের যে কাঁচামালগুলো আসে, সেগুলো সবই কিন্তু এই কৃষি থেকে আসে। যে শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলার জন্য যে কাঁচামাল লাগে, তোমার সব কিছু কিন্তু কৃষি থেকেই কিন্তু আমরা পেয়ে থাকি আর কি। এই জন্য উন্নয়নের ভিত্তি হলো কৃষি। উদ্দীপকে ক অঞ্চলের জনসংখ্যা বন্টনের উপর ভৌগোলিক প্রভাব। আচ্ছা, উদ্দীপকের ক আমরা কোন অঞ্চল দেখেছিলাম? সিলেট অঞ্চল না? উদ্দীপকে কিন্তু সিলেট অঞ্চল। তাহলে উদ্দীপকে যে সিলেট অঞ্চলের কথা বলা হলো যে আসলে এই দেখো সিলেট এই অঞ্চলের কথা বলতেছে। এই অঞ্চলের কথা যেহেতু বলছে, আর এই সিলেট অঞ্চল কোন? আমরা যখন প্রথম পত্র পড়েছিলাম আমরা পড়েছিলাম কি? যে টারশিয়ারি যুগের পাহাড় সমূহ,
যে টারশিয়ারি যুগের যে পাহাড়গুলো রয়েছে এই অঞ্চলে কিন্তু রয়েছে। সিলেট অঞ্চলে কি কি পাহাড়ি অঞ্চল, সিলেট অঞ্চলে কি পাহাড়ি অঞ্চলে কি সকল ধরনের সুযোগ সুবিধা আছে? না, এই কারণে পাহাড়ি অঞ্চলে কিন্তু মানুষ এত বেশি থাকে না, যোগাযোগ ব্যবস্থার অপ্রতুলতা রয়েছে, কৃষি ব্যবস্থাও এতটা উন্নত না, কারণ সেখানে পাহাড়ি অঞ্চলে জাস্ট শুধু কি চাষ হয়, চা চাষ হয়, অন্য কোনো ফসল উৎপাদন সেখানে কিন্তু হয় না। এর ভৌগোলিক প্রভাব দেখছো, ভৌগোলিক অবস্থা কিন্তু আমরা ওইভাবে আলোচনা করবো আর কি। তারপরে খ এবং গ অঞ্চলে জনসংখ্যা বন্টনের তারতম্য কি, যে খ অঞ্চল এবং গ, দেখো এই যে গটা হচ্ছে পার্বত্য চট্টগ্রাম অঞ্চল আর খ অঞ্চল হচ্ছে ঢাকা। তাহলে খ অঞ্চল ঢাকা জেলাতে কেন জনসংখ্যার তারতম্য বেশি, আবার তোমার পার্বত্য চট্টগ্রামে কেন জনসংখ্যার তারতম্য বেশি? কারণ ঢাকা জেলাকে কেন্দ্র করে, বা ঢাকা জেলা তোমার রাজধানী, তার সমতল ভূমি, যোগাযোগ ব্যবস্থার সুযোগ সুবিধা রয়েছে, শিল্প কারখানার সুযোগ সুবিধা রয়েছে, ব্যবসা বাণিজ্য করার সুযোগ সুবিধা রয়েছে। ঢাকা জেলা এই জন্য জনসংখ্যা সবচেয়ে বেশি থাকে, সকল সুযোগ সুবিধা পাওয়া যায়। কিন্তু পার্বত্য চট্টগ্রামে তোমার যোগাযোগ ব্যবস্থা নাই, অর্থনীতি তেমন নাই, এই কারণে সেই স্থানে জনসংখ্যা কম। তাহলে যেখানে সুযোগ সুবিধা বেশি সেই স্থানে কিন্তু জনসংখ্যা বেশি হবে। হ্যাঁ, বিচ্ছিন্ন বসতি হয় আর কি। তাহলে আমরা পরবর্তী সৃজনশীলটা দেখি, যে দেখো এটা একটা দেখো অভিগমন নিয়ে প্রশ্নটা করা। এই যে তোমাদের এই দ্বিতীয় অধ্যায় জনসংখ্যা থেকে, অভিগমন থেকে কিন্তু প্রশ্ন আসবেই। জনসংখ্যা বলছে যে ঢাকায় বেশি মানুষ অভিগমন করে, এর কারণটা হচ্ছে কারণ ওই স্থানে মানুষের অর্থনৈতিক চাহিদা মেটানোর জন্য সবাই ঢাকামুখী হয়, শিক্ষার জন্য ঢাকামুখী হয়। এখন দেখো যে এখানে পদ্মার পাড়ে 6 সদস্যের একটা পরিবার পারিবারিক অস্বস্থতার কথা চিন্তা করে তারা কি করলো, জমিটুকু বিক্রি করে চাকরির জন্য সৌদি আরবে পাঠালো, এক দেশ থেকে আরেক দেশে তাকে পাঠায় দিল। তারপরে বিদেশে টাকা দিয়ে তারা ভালোই চলছে, আবার নদী ভাঙনে মাটি হারিয়ে তারা আবার পরিবার সহ ঢাকায় চলে আসলো। তাহলে দুইটা পয়েন্ট, একটা হচ্ছে তারা বিদেশে চলে গেল, আবার তারা ঢাকায় আসলো। আন্তর্জাতিক অভিগমনটা কি, যখন কোনো মানুষ তার নিজ বাসস্থান, নিজ দেশ থেকে কোনো বাইরের রাষ্ট্রে বা বিদেশি রাষ্ট্রে যাবে, গমন করবে, তখন সেটা আন্তর্জাতিক অভিগমন। শক্তি সম্পদের সহজলভ্যতা শিল্প স্থাপনের সহায়ক। দেখছো, এটা কিন্তু 6ষ্ঠ অধ্যায়ের প্রশ্ন। আমাদের শিল্প মানে 6ষ্ঠ অধ্যায়ের একটা প্রশ্ন তোমার দ্বিতীয় অধ্যায়ে দিয়ে দিয়েছে। ভূগোলের ক্ষেত্রে কম্বাইন্ড প্রশ্ন মাস্ট হয়, কারণ তোমার শক্তি সম্পদ বলতে বিদ্যুৎ, তোমার শক্তি সম্পদ বলতে যে বিদ্যুতের যে কথাগুলো বলা হয়, তারপরে এনে প্রাকৃতিক যে গ্যাস, এই যে বিদ্যুৎ, প্রাকৃতিক গ্যাস, কয়লা, এই অংশগুলো হচ্ছে তোমার শক্তি সম্পদের অংশ আর কি। এইগুলো থাকলে পরে তোমার একটা শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলা সহজ। তারপরে বলছে দেশের অর্থনীতিতে উদ্দীপকে উল্লেখিত রজবের অভিগমনের প্রভাব। দেখছো যে রজব কোথায় গিয়েছে, রজব সৌদি আরবে গিয়েছে। সৌদি আরবে কেন গিয়েছে? দেখো যে সৌদি আরবে সে কেন গিয়েছে, কারণ সৌদি আরবে গিয়েছে তার অর্থনীতির অবস্থা ভালো করার জন্য। এই যে আন্তর্জাতিক অভিগমন গেল, এটা কি কেউ ইচ্ছা করে গিয়েছে? না, একটা তাকে পুশ করা হয়েছে। এবং এই স্থানে গিয়ে দুই ধরনের প্রভাব পড়ে, একটা হচ্ছে উৎস দেশ আর একটা হচ্ছে তোমার গমনকৃত দেশ। মানে এই যে উৎস দেশ বলতে বাংলাদেশ, আর যে দেশে যায় সেটা হচ্ছে তোমার ধারক বা গমনকৃত দেশ। এই যে দেশের অর্থনীতিতে যে উন্নয়ন করতেছে, রেমিটেন্স পাঠাচ্ছে, এই অংশের প্রভাব কিন্তু এখানে বলতে হবে। আর অভিগমন দুই ধরনের রয়েছে, একটা হচ্ছে তোমার কি রয়েছে, যে কোন তোমার হচ্ছে পদ্মার পাড় থেকে ঢাকা জেলায় আসলো, এটা হচ্ছে অভ্যন্তরীণ অভিগমন, যে এক দেশের মধ্যে থেকে অভ্যন্তরীণ অভিগমন, এই অভ্যন্তরীণ অভিগমন এবং আন্তর্জাতিক অভিগমন, এই দুইটার ভিতরে আবার অভ্যন্তরীণ অভিগমনের মধ্যে আবার 4টা অংশ রয়েছে। এটা হচ্ছে কি, যে গ্রাম বা পল্লী, যে গ্রাম বা পল্লী থেকে কোথায় যাবে, এই যে নগর, গ্রাম বা পল্লী থেকে হচ্ছে নগর অভিগমন। তাহলে এইভাবে হতে পারে, তুমি গ্রাম বা পল্লী থেকে নগর অভিগমন বা অভ্যন্তরীণ অভিগমন, এইভাবে কিন্তু এই প্রশ্নের উত্তরগুলো কিন্তু করতে হবে। দেখো যে তোমাদের এখানে একটা প্রশ্ন দিয়েছে, এটা হচ্ছে 23-এর প্রশ্ন আর কি।
ক দেশটির জনসংখ্যা বিশ্বে 8তম অবস্থানে রয়েছে। এদেশের মোট জনসংখ্যা কত, ঘনত্ব, প্রতি হাজারে শিশু জন্মায় কত, কর্মক্ষম মানুষ কত, নির্ভরশীল মানুষ কত, একটা চিত্র দিয়ে দিয়েছে। এখন এই চিত্রের ভিতরে বলছে জনমিতিক উপাদানগুলো নির্ণয়ের সূত্রগুলো ব্যাখ্যা করো। উদ্দীপকের প্রেক্ষাপটে যে প্রতি হাজারে 18 জন শিশু জন্মায়, তাহলে এই যে 18 জন শিশু জন্মায় এগুলো কিভাবে, এটা হচ্ছে যে জনমিতিক যে সকল নিয়ামকগুলো রয়েছে, যে উপাদানগুলো রয়েছে, এই উপাদানেরগুলো বৈশিষ্ট্য, যে জন্মহার, মৃত্যুহার, ঘনত্ব, নারী পুরুষের অনুপাত, এইগুলো কিন্তু এখানে আলোচনা করতে হবে। ওকে, এলো আমরা অনেক প্রশ্নগুলো দেখলাম, আমরা মেইন আলোচনায় চলে যাই। এখন জনসংখ্যা অধ্যায়ের যে অংশ, যে জনসংখ্যা জনমিতিক যে উপাদানগুলো আর কি, দেখো জনসংখ্যার যে জনমিতিক উপাদান, এই জনসংখ্যার জনমিতিক উপাদানগুলো আসলে কিভাবে আলোচনা করা যায় সেটা দেখো। যে জনমিতিক উপাদান, জনসংখ্যার জনমিতিক উপাদানটা কি, যে নির্দিষ্ট জনসংখ্যার যে বিভিন্ন উপাদান রয়েছে, যে জনসংখ্যা মাপার যে নির্দিষ্ট উপাদানগুলো রয়েছে, এগুলোকে বলা হয় জনসংখ্যার জনমিতিক উপাদান। এর ভিতরে কি রয়েছে, আকার রয়েছে, যে পুরা দেশে মোট জনসংখ্যা কত, এটা আকার। পুরা পৃথিবীতে মোট কত, 800 কোটি জনসংখ্যা রয়েছে, এটা হচ্ছে পুরা পৃথিবীর একটা আকার। জন্মহারটা হচ্ছে একটা নির্দিষ্ট সময়ে এক বছরে যতজন জীবিত শিশু জন্মগ্রহণ করে তার অনুপাতকে বলা হয় হচ্ছে জন্মহার। মৃত্যুহার হচ্ছে এক বছরে যতজন মানুষ মারা যায় আর কি, সেটার অনুপাত। ঘনত্বটা হচ্ছে একটা দেশের মোট জনসংখ্যাকে যদি মোট জনসংখ্যাকে যদি মোট ভূমি দ্বারা ভাগ করা হয়, সেটা হচ্ছে ঘনত্ব পাওয়া যায়। মাথাপিছু আয়, মোট জনসংখ্যাকে মোট আয় দ্বারা ভাগ করলে তোমার জনসংখ্যাকে তোমার হচ্ছে মোট আয় দ্বারা ভাগ করলে মাথাপিছু আয় পাওয়া যায়। জনসংখ্যার বয়স কাঠামো, এই যে শিশু, বয়স্ক, তারপরে যুবক, এদের যে অনুপাত। তারপরে নারী পুরুষের অনুপাতটা একটু বেশি করে জানবা, যে নারী পুরুষের বর্তমানে বাংলাদেশের নারী পুরুষের অনুপাতটা কেমন জানো, যে নারী যদি 100.3 হয়, তাহলে পুরুষ আছে 100 জন। তার মানে বাংলাদেশে নারীদের সংখ্যা বেশি, বাংলাদেশে নারীদের সংখ্যা কিন্তু বেশি। তারপর অভিগমন, এই অংশগুলো সবই জনসংখ্যার জনমিতিক উপাদান হিসেবে কাজ করে আর কি। অভিগমন সম্পর্কে এখন দেখো, অভিগমন হচ্ছে দুই প্রকারের, আন্তর্জাতিক অভিগমন এবং অভ্যন্তরীণ অভিগমন। আন্তর্জাতিক অভিগমন কি হয়, যখন মানুষ কি হয় যে তার অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক কারণে এক দেশ থেকে আরেক দেশে গমন করবে, সেটা আন্তর্জাতিক। আর যখন অভ্যন্তরীণ হচ্ছে নিজ দেশের ভিতরে এক জায়গা থেকে আরেক জায়গা গেলে। আর এই দুইটা হয় দুইটা কারণে, একটা আকর্ষণমূলক আর একটা বিকর্ষণমূলক। আর এই আকর্ষণমূলককে বলা হয় পুল ফ্যাক্টর, তোমাকে আকর্ষণ করবে, শিক্ষা, চাকরি, এইগুলোর মাধ্যমে তোমার এক জায়গায় যাওয়ার জন্য আকর্ষণ করবে। আর বিকর্ষণটা কি, পুশ ফ্যাক্টর, তোমাকে রাজনৈতিক কারণে, অর্থনৈতিক কারণে তোমার দেশ স্থান ছাড়া লাগতে পারে, সেটা হচ্ছে বিকর্ষণজনিত অভিগমন আর কি। যদি বলি যে অভিগমনের প্রভাব যদি আলোচনা করতে বলবে, তখন আমাদের কি আলোচনা করতে হবে, যে উৎস দেশ, যে দেশ থেকে যায় এবং যে দেশে যাওয়ার পরে, যেমন বাংলাদেশের সংস্কৃতি একরকম, বাংলাদেশ থেকে গিয়ে যদি অন্য দেশে যায়, ওই দেশের সংস্কৃতির সাথে মিলতে গেলে আমাদের কিন্তু একটু খাপ খোয়া লাগবে আর কি। তাহলে এটাকে আমরা কি বলবো, যে এই যে অভিবাসী দেশ এবং উৎস দেশের ভিতরে পার্থক্য কিন্তু রয়েছে। এখন অভ্যন্তরীণ অভিগমনের আবার দুই প্রকারের রয়েছে, দেখো, পল্লী নগর অভিগমন, নগর পল্লী অভিগমন, পল্লী পল্লী অভিগমন, নগর নগর অভিগমন। এইগুলো কিন্তু আমাদের জানতে হবে আর কি, এগুলো প্রভাব কিন্তু কিছুটা আছে। জনসংখ্যার জনমিতিক যে উপাদানগুলো রয়েছে, এই প্রভাব ট্রানজিশনাল মডেল, এইটা কিন্তু আমি বলবো যে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা আমি 3 ডট যদি দিই, এটা কিন্তু ইম্পর্টেন্ট। কারণ কি, জনমিতিক ট্রানজিশনাল মডেল, যে জনমিতিক ট্রানজিশনাল মডেল থেকে কিন্তু পরীক্ষায় নিয়মিত প্রশ্ন আসে। আর এটা কে দিয়েছেন, ওয়ারেন থমসন, তিনি 1929 সালে এই জনমিতিক ট্রানজিশনাল মডেল দিয়েছেন। কারণ তিনি কি বলেছেন, যে যখন প্রথমে জনসংখ্যার ক্ষেত্রে, এই যে জনসংখ্যার ক্ষেত্রে উচ্চ জন্মহার ছিল, মৃত্যুহার ছিল, যখন কি প্রথম পর্যায়ে আর কি প্রাক শিল্পায়নকালে, কারণ সে সময় অধিক জন্মহার অধিক মৃত্যুহার ছিল। তারপরে অধিক জন্মহার মৃত্যুহার হ্রাস যখন হবে, তখন কি হবে,
যে তোমার ওই স্থানে জন্মহার একটা স্বাভাবিক অবস্থায় থাকবে, তারপরে মৃত্যুহার জন্মহার উভয় হ্রাস যখন পাবে তখন সেটা সমান হবে। এবার বর্তমানে দেখবা আধুনিক কালে কিন্তু এই যে মৃত্যুহার থেকে জন্মহারটা কিন্তু কমে গিয়েছে, এটা একটা সমস্যা। এগুলোর ধাপ মোট 3টা ধাপে করা হয়েছিল, যখন শিল্পায়ন ঘটেনি, মানুষের কোনো শিক্ষা দীক্ষা ছিল না, তখন প্রাথমিক পর্যায়ে। আর এই দেশের পর্যায়ভুক্ত কিছু দেশ রয়েছে এই দেশগুলোর মধ্যে, ঠিক আছে। দ্বিতীয় ধাপ রয়েছে যখন শিল্পায়ন হলো, অর্থনীতি উন্নত হওয়া শুরু করলো, কৃষি ব্যবস্থা সৃষ্টি হলো, মানুষ সচেতনতা হলো, তখন মানুষের কিন্তু জন্মহারটা তখন হচ্ছে একটা মানে ভালো ছিল, মৃত্যু হারটা কিন্তু তখন কমতে শুরু করে। তৃতীয় পর্যায়ে যে সকল উন্নত দেশ রয়েছে, যুক্তরাষ্ট্র, জাপান, অস্ট্রেলিয়া, এগুলো তৃতীয় পর্যায়ে, বাংলাদেশ, ভারত এগুলো দ্বিতীয় পর্যায়ে। তারপরে চতুর্থ পর্যায়ে, সর্বশেষ পর্যায়ে, যেখানে মানুষ যে কিনে না, যে তোমার ওই জন্মহারটাকে ঠেকায় রাখে। জন্মহারকে ঠেকায় রাখার কারণে এটাকে বলা হয় তোমার কি, যে তোমার হচ্ছে একদম আধুনিক যুগ, যেখানে তোমার জন্মহার শূন্য। যেমন জাপান, কানাডা, এখানে কিন্তু জন্মহার অনেক শূন্য আর কি। তবে এর কিছু সমালোচনাও রয়েছে, এই যে এইগুলো সঠিকভাবে কিন্তু দেয় নাই আর কি। তবে আরেকটা যে জনসংখ্যার যে বাংলাদেশের বসতি আর কি, যে নিবিড় বসতি, বিরল অঞ্চল, এই যে অধিক জন অধ্যুষিত অঞ্চল, যেখানে প্রায় 4000 প্রতি বর্গ কিলোমিটার 4000 লোক বসবাস করে, ঢাকা জেলা, যেগুলো গার্মেন্টস সেক্টরে রয়েছে, নারায়ণগঞ্জ জেলা, গাজীপুর জেলা, এইগুলো আর কি। তারপরে মাঝারি জন অধ্যুষিত অঞ্চল, ঢাকা জেলার আশেপাশে জেলাগুলো, কম জন অধ্যুষিত অঞ্চল তোমার যেমন রাজশাহী, খুলনা, এই সকল অঞ্চল, বিরল জন অধ্যুষিত অঞ্চল যেমন বরিশাল অঞ্চল, তারপরে অতি বিরল আছে যেখানে একদম পাহাড়ি অঞ্চল, লোকজন 500 জনেরও কম আর কি, সেগুলো আর কি। আর দেখো বাংলাদেশের যে সকল অঞ্চলে জনসংখ্যা প্রতি বর্গ কিলোমিটার 100 জনের বেশি, তার হচ্ছে নিবিড়। যদি নিবিড় বসতি বলা হয়, 100 জনের বেশি হলে নিবিড়, এবং 100 জনের কম হলে সেটা হচ্ছে বিরল। যেমন ফেনী, নরসিংদী, কুষ্টিয়া, এগুলো হচ্ছে সবই নিবিড়। আর এই যে দিনাজপুর, টাঙ্গাইল, ফরিদপুর, এগুলো হচ্ছে বিরল বসতির অন্তর্ভুক্ত। এগুলো এই যে জনসংখ্যা বৃদ্ধি হচ্ছে, আমাদের জনসংখ্যা বৃদ্ধি হচ্ছে, এর প্রভাব কি? বাসস্থান, আবাদি জমি, খাদ্যের উপর, যাতায়াত ব্যবস্থার উপরে, এগুলো কিন্তু প্রভাব কিন্তু রয়েছে। পরের অংশগুলো দরকার নাই, আমরা হচ্ছে এখন আবার দেখবো আর কি কিছু প্রশ্ন। যেমন খাগড়াছড়িতে জনসংখ্যার ঘনত্ব কম হওয়ার কারণ কি, এই সকল প্রশ্ন কিন্তু পরীক্ষায় আসে, কারণ ভূপ্রকৃতিগত পার্থক্যের কারণে কিন্তু হয়। তারপরে জনসংখ্যার বিস্ফোরণ। জনসংখ্যার বিস্ফোরণ বলতে কি বোঝায়? যখন একটা দেশের স্বাভাবিক জন্মহারের থেকে অধিক হয়, সেটা তখন জনসংখ্যার বিস্ফোরণ হয়। এই যে কাম্য জনসংখ্যা বলতে কি বোঝায়, যেটা কিন্তু পরীক্ষায় এসেছে, এই প্রশ্নগুলো কিন্তু পরীক্ষায় আসার মতো আর কি, ঠিক আছে। এখন চতুর্থ অধ্যায়ের থেকে আমরা কিছু প্রশ্নগুলো দেখি, যে চতুর্থ অধ্যায়ে যেহেতু আমরা কৃষি অধ্যায় পড়বো, যে এখন আমরা চতুর্থ অধ্যায় দেখি। দেখো যে চতুর্থ অধ্যায়ের কিছু প্রশ্নগুলো দেখি, যে যেহেতু কৃষি ব্যবস্থা রয়েছে আমাদের দ্বিতীয় পত্রে, একটি খাদ্যশস্য যা উত্তর আমেরিকার পেরি অঞ্চলে প্রচুর পরিমাণে উৎপাদিত হয়, পৃথিবীর রুটির ঝুড়ি বলা হয়। পৃথিবীর রুটির ঝুড়ি বলা হয় কোনটাকে বলতো? গম, তাই না? এই গম কোথায়? যে তোমার কানাডা ও এই যে ইউএসএ, যুক্তরাষ্ট্র, এর মাঝে অঞ্চলে কিন্তু এই যে প্রচুর পরিমাণে গম উৎপাদন হয়, এটাকে বলা হয় তোমার কি, যে এটাকে পৃথিবীর রুটির ঝুড়ি বলা হয়। কারণ এই যে আমরা ভাত খাই, কিন্তু আমরা যদি মানে যত উত্তর অক্ষাংশের দিকে যাব, যেমন ইউরোপ, আমেরিকা, এই সকল দেশে যাব, তারা সবই হচ্ছে রুটির উপরে নির্ভরশীল। ব্যাপক কৃষি কাকে বলে? ব্যাপক কৃষিটা হচ্ছে যখন বিস্তৃত এলাকা জুড়ে তোমার যখন কোনো ফসল উৎপাদন করা হবে, ব্যাপক কৃষি। বাংলাদেশে কেন পাটকে সোনালী আঁশ বলা হয়? প্রচুর পরিমাণে উৎপাদিত হয়, বৈদেশিক আয় হয় এই জন্য আর কি। এবং অধ্যাপক ইঙ্গিতকৃত শস্যটি উৎপাদনের অনুকূল ভৌগোলিক নিয়ামক, দেখছো? তাহলে আমাদের অনুকূল ভৌগোলিক নিয়ামক সম্পর্কে কিন্তু পরীক্ষায় প্রশ্নগুলো আসে, সেইগুলো সম্পর্কে কিন্তু আমরা উত্তরগুলো কিন্তু করার চেষ্টা করবা। তারপরে শস্যটির বিশ্ব বাণিজ্য এর ভূমিকা, তার মানে কি বিশ্ব বাণিজ্যের ভূমিকা। তারপরে এই শস্যটির কি, যে অনুকূল ভৌগোলিক নিয়ামক, এগুলো আসবে। আমি এখন সৃজনশীলের উত্তর দিব না, তবে এইগুলোর উত্তর আমরা যখন বই থেকে যখন পড়বো তখন কিন্তু উত্তরগুলো দিব। আগে আমরা শুধু মেইন অংশটা কিন্তু ধরায় দেওয়ার চেষ্টা করি। উদ্দীপকে ইঙ্গিতকৃত দ্বিতীয় ফসলটি চাষের ভৌগোলিক। দ্বিতীয় ফসলটা কি? দেখো যে বড় বড় বাগান দেখিয়ে অভিহিত হলাম, তার দেশে অধিক উৎপাদিত ফসলটি বাংলাদেশে প্রায় সকল জেলাতেই উৎপাদিত হয়।
এই দেখো সিলেটের কথা বলছে, দেখো একটা মাত্র সিলেটের দেখে আমরা বুঝতে পারতেছি সিলেটে প্রচুর পরিমাণে এখন ওই দেখো মানে কেউ বলে জোরে জোরে পড়ানোর জন্য, এখন আরেকজন বলে যে আস্তে আস্তে পড়ানোর জন্য। মানে বিষয়টা হচ্ছে আমরা আরেকটু পরে তো ক্লাস শুরু করব, মানে এই পরবর্তী অধ্যায়গুলো তো আবার আরেকটু পরে শুরু করব, এই জন্য আমরা একটু মানে টানা বা একটু স্পিডে ক্লাস নিচ্ছি। মেইন মেইন যে বিষয়গুলো আর কি সেগুলো কিন্তু আমি বলছি আর কি। এখন দেখো এখানে কি বলতেছে যে যেহেতু সিলেটের কথা বলছে, তাহলে এই যে চা চা এর উৎপাদনের যে ভৌগোলিক নিয়ামক এবং এর কি যে যে এর এগুলোর হচ্ছে কি অর্থনৈতিক গুরুত্ব, বৈশ্বিক অর্থনৈতিক গুরুত্ব এবং ভৌগোলিক নিয়ামক, এই চতুর্থ অধ্যায় থেকে প্রশ্ন আসলেই আমাদের প্রশ্ন কিন্তু এইভাবে কিন্তু করতে হবে উত্তরগুলো, ঠিক আছে? দেখো এই যে কৃষির যে মেইন অংশগুলো আর কি, এই কৃষির এই অংশ ভিত্তিতে কি যে দেশের উন্নয়নের একটা প্রধান অংশ হচ্ছে কৃষি। তবে কৃষির এগ্রিকালচারের এই অংশের ভিতরে কৃষির এগ্রিকালচার, হ্যাঁ কৃষি থেকে প্রশ্ন আসবে। হ্যাঁ তাহলে কৃষি থেকে কিন্তু মাস্ট কোশ্চেন আসবে আর কি, আমরা কৃষি থেকে এখন আলোচনা করব। দেখো যে এগ্রিকালচার যখন এই যে কৃষি বলো, শিল্প বলো, খনিজ বলো, এখানে যে কোনো ফসল যে কোনো পণ্যের কথা বলবা, এদের উৎপত্তি কোথায়, তখন সবসময় দিবা ল্যাটিন দিবা। কারণ এই যে ল্যাটিন থেকে, ল্যাটিন ভাষায় এই সকল শব্দের বৈজ্ঞানিক নামকরণ করা হয়ে থাকে। এখন এগ্রিকালচার, অ্যাগ্রোস এবং কালচার মানে কি ভূমি কর্ষণ করে যেটা চাষ করা হয় তাকে কিন্তু কৃষি বলা হয়ে থাকে। এখন কৃষির কিছু নিয়ামকগুলো রয়েছে, প্রাকৃতিক নিয়ামক রয়েছে, সামাজিক নিয়ামক রয়েছে, অর্থনৈতিক নিয়ামক রয়েছে, সাংস্কৃতিক নিয়ামক রয়েছে। প্রাকৃতিক নিয়ামকগুলোর মধ্যে জলবায়ুটা হচ্ছে প্রধান। জলবায়ুর 5টি উপাদান: তাপমাত্রা, বৃষ্টিপাত, আর্দ্রতা, বায়ু প্রবাহ। তারপরে ভূপ্রকৃতি, মৃত্তিকা, নদ নদী। এইগুলো তোমার ধান, গম, পাট, আখ সবগুলোর ক্ষেত্রে কিন্তু আমরা আলোচনা করব আর কি। ধান উৎপাদনের নিয়ামক কি দেখো, ওরিজা সেটিভা, এটা হচ্ছে বৈজ্ঞানিক নাম ধানের। আর এর জলবায়ুটা কি 175 থেকে 225 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হয়, 100 থেকে 250 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হয় আর কি। ওই তোমার হচ্ছে কি বৃষ্টিপাত এবং তাপমাত্রা হয় আর কি। আর এখানে তাপমাত্রা 18 ডিগ্রি থেকে 27 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হয়। এই যে বায়ু প্রবাহ, ধান চাষের জন্য কেন বায়ু প্রবাহ দরকার হয়? কারণ বায়ু প্রবাহ ছাড়া ধান কিন্তু উৎপাদন হয় না। বায়ু প্রবাহ ছাড়া ধান কিন্তু হয় না, কারণ এই যে পরাগায়নের মাধ্যমে কিন্তু ধানের কি হয় যে তোমার ফলন হয় আর কি। ভূপ্রকৃতি এটা অবশ্যই সমতল এবং নিম্নভূমি হতে হবে। এবং এর মৃত্তিকা, এই যে প্রশ্ন আসে কি ধান চাষের জন্য কোন মাটিটা উত্তম, তখন কি লিখতে হবে যে পলিযুক্ত উর্বর এঁটেল দোআঁশ মাটি আছে ধান চাষের জন্য সর্বাধিক গুরুত্বপূর্ণ। পলিযুক্ত উর্বর এঁটেল মাটি ধান চাষের জন্য গুরুত্ব। এর অর্থনৈতিক উপাদান সবসময় 4টা উপাদান থাকে: মূলধন, শ্রমিক, পরিবহন, বাজার। এগুলো কিন্তু আলোচনা করতে হবে আর কি। তারপরে হচ্ছে বিশ্বব্যাপী ধানের উৎপাদন। এই যে ধান উৎপাদন ছাড়া কিন্তু আমাদের এশিয়া মহাদেশে কিন্তু সবচেয়ে বেশি ধান উৎপাদন হয়ে থাকে আর কি, 90% মতো এইদিকে হয়ে থাকে। তারপরে প্রধান প্রধান ধান উৎপাদনকারী কি দেশ রয়েছে? চীন। এই যে চীনের প্রশ্ন, যে চীনের হুনান প্রদেশকে কেন ধানের আধার বলা হয়? যে হুনান প্রদেশকে এজন্য ধানের আধার বলা হয় কারণ এখানে এত পরিমাণে ইয়াংসি কিয়াং, সিকিয়াং এই সকল নদীর বিধ্বস্ত অঞ্চলে কিন্তু প্রচুর পরিমাণে ধান উৎপাদন হয়। এই কারণে এই হুনান প্রদেশকে ধানের আধার বলা হয়। এই জন্য প্রথম অবস্থানে রয়েছে ভারত, ইন্দোনেশিয়া 3য়, বাংলাদেশ হচ্ছে 4র্থ এবং ভিয়েতনাম হচ্ছে 5ম। এখন ধানের আন্তর্জাতিক বাণিজ্য ক্ষেত্রে যখন বলা হবে ধান কোন কোন দেশ রপ্তানি করে, কোন কোন দেশ আমদানি করে, এই অংশটা কি আলোচনা করবা। তবে পুষ্টি চাল সম্পর্কে অনেক সময় প্রশ্ন আসে যে পুষ্টি চাল বলতে কি বোঝায়, যে ভিটামিন 1 থেকে 12, ফলিক অ্যাসিড, এইগুলো আর কি।
কুড়িগ্রামে চালু হয়েছিল। এবং ধান চাষের কিছু সমস্যা রয়েছে, যেমন জলবায়ু, মূলধন, ধানের বীজের স্বল্পতা, মৌসুমী বায়ুর স্বল্পতা, এইগুলো আছে ধান চাষের এক একটা সমস্যা। আসলে ভাই আমি তো ক্লাস সবগুলোই তো ম্যাটেরিয়ালস ওইভাবে সাজিয়েছি, কিন্তু তোমাদের তো সময় হবে না। বললাম কি যে ভাগ্য বলে একটা কথা আছে, কারণ তোমাদের 2 দিন সময় দিয়েছে, তারপরেও গতকালকে ক্লাস নিতে পারিনি, এবং এর মাঝে এবং সব ক্লাসগুলো নিতে গেলে পারে আমাদের এইটা ক্লাস শেষ করার পরে আমরা আধা ঘন্টা পরে আবার ক্লাসগুলো কিন্তু শুরু করব, যে পঞ্চম এবং ষষ্ঠ অধ্যায়ের ক্লাস শুরু করব। এই কারণে আমি যেগুলো মেইন বিষয় সেগুলো আলোচনা করছি, এগুলো তোমরা একটু দেখো, আশা করি তোমরা এখানে ভালো করতে পারো। এই যে ধান চাষের কি সমস্যাগুলো কি করতে হবে, এগুলো কিন্তু আমাদের কিন্তু লিখতে হবে। তারপরে গম, যে ট্রিটিকাম অ্যাস্থেটিজম, গম হচ্ছে বিশেষ একটা দানাদার ফসল। গম সাধারণত 2 ভাবে হয়, শীতকালীন এবং বসন্তকালীন। এই যে শীতকালীন এবং বসন্তকালীন হলেও কিছু দেখো লাল গম এবং সাদা গম কিন্তু পাওয়া যায়। বাংলাদেশে লাল গম, সাদা গম দুইটাই পাওয়া যায়। গম চাষের জন্য তোমার কত ডিগ্রি তাপমাত্রা দরকার? বিশেষ করে শোনো, তাপমাত্রা, বৃষ্টিপাত, ভূপ্রকৃতি, এই 3টা পয়েন্ট তোমরা মনে রাখো। তাপমাত্রা, বৃষ্টিপাত, ভূপ্রকৃতি, 3টা মনে রাখলে পরেই ধান, গম, আখ যেটাই আসুক না কেন তোমরা লিখতে পারবা। যেমন গম চাষের জন্য কিন্তু তোমার বেশি তাপমাত্রার প্রয়োজন হয় না, 15 থেকে 20 ডিগ্রি, যেখানে ধানের জন্য প্রায় 27 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা প্রয়োজন হয়। আর গম চাষের জন্য লাভা গঠিত লোয়েস মৃত্তিকাতে গম চাষ ভালো হয়। লাভা গঠিত লোয়েস মৃত্তিকাতে কিন্তু গম চাষ ভালো হয়। এর আর্থসামাজিক অবস্থা এগুলা গম বলাই, পৃথিবীতে গম বলা রয়েছে, যেমন যে সকল অঞ্চলে মেজর বেল্ট অফ হুইট, যেখানে সবচেয়ে বেশি গম উৎপাদন হয় সেগুলো, যেটা হচ্ছে উত্তর গোলার্ধে 20 থেকে 60 ডিগ্রি অক্ষাংশের মধ্যে বেশি, এবং দক্ষিণ গোলার্ধে 20 থেকে 40 ডিগ্রি অক্ষাংশের মধ্যে তোমার হচ্ছে কম গম উৎপাদন করা হয়। এগুলোকে গম বলাই বলা হয়ে থাকে। বিশ্বব্যাপী গম উৎপাদনের বন্টন, যেমন চীন, ভারত, রাশিয়া, যুক্তরাষ্ট্র, এগুলো হচ্ছে গমের একটা সিস্টেম। আর সবচেয়ে রুটির ঝুড়ি বলা হয় কানাডা এবং পেরি অঞ্চলকে রুটির ঝুড়ি বলা হয়। আমরা আসলে এই জন্য তো আমি মেইন অংশগুলো সবই পড়ানোর চেষ্টা করতেছি। বাসার তো তোমরা পড়বা, এই যে সময়গুলো বিকেলের অংশটুকু পড়বা, বিকেলের অংশটুকু বাসায় সব পড়ে ফেলবা। আর এখন আমরা তারপরে আমরা এখন কত বাজে? 38 বেজে, 12:30টার দিকে দরকার হলে পরবর্তী অংশ শুরু করবো, এবং তোমরা বিকেলের দিকে আর কি ওই পড়াশোনা শেষ করে ফেলবা। হ্যাঁ, আবার সন্ধ্যার দিকে আবার আমরা ওয়ান শটগুলো নিবো আর কি। বিশ্বের কোন অঞ্চলকে রুটির ঝুড়ি বলা হয়? এটা কিন্তু পরীক্ষায় মাস্ট আসে, যে তোমার ওই যে কানাডার পেরি অঞ্চল, আলবার্টা, ম্যানিটোবা, এই সকল অঞ্চলে প্রচুর গম উৎপাদন হয়, এই জন্য এটিকে রুটির ঝুড়ি বলা হয়। গমের অর্থনৈতিক গুরুত্ব, কারণ গম দিয়ে এত পরিমাণে তোমার খাদ্যশস্য উৎপাদন করা যায়, যেটা কিন্তু মানে অন্যান্য ফসলের থেকে বেশি, অন্যান্য ফসল থেকে গমের এটা বেশি আর কি। আখ উৎপাদন হয়, যেমন চিনি আর কি, আখের এটা হচ্ছে চিনি, যেটা ভারতে কিন্তু আখের আদিভূমি আর কি। এর ভূপ্রকৃতি এর 19 ডিগ্রি থেকে 27 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। আর আখের জন্য দেখবা যে মৃত্তিকাটা হচ্ছে চুন, পটাশ, নাইট্রোজেন ও লাভা গঠিত মৃত্তিকা। দোআঁশ মাটিতেও আখ চাষ ভালো হয় আর কি। তারপরে আখের বিশ্ব বাণিজ্য, কারণ এখানে চিনি কিন্তু ওই যে শুধু আখ তো কাঁচাই, তো সব চিনি কিন্তু বিশ্ব বাণিজ্য হচ্ছে এটা রপ্তানি করা হয় আর কি। আখের কিছু সমস্যা রয়েছে, এই সকল সমস্যার সমাধান করা যায়। তারপরে চা থেকে দেখো কোনগুলো পড়বো, যে তোমরা ধান পড়ো, গম পড়ো এবং চা পড়ো। ধান, গম এবং চা, এই অংশ থেকে কিন্তু আমাদের বেশি প্রশ্ন আসবে আর কি। চা চাষগুলো আর কি, দেখো চা বাগান তৈরি 5 বছর পর আছে পাতা সংগ্রহ করা হয়, 30-40 বছর এখান থেকে পাতা সংগ্রহ কিন্তু করা যায়। চা মূলত ক্রান্তীয় অঞ্চলের উদ্ভিদ, ক্রান্তীয় অঞ্চলের উদ্ভিদ, এই জন্য বাংলাদেশ, ভারত, এই সকল অঞ্চলে চা ভালো হয় আর কি। এটা চা হচ্ছে পানীয়। দেখো চীন, ভারত, এই সকল রাষ্ট্র কিন্তু সবচেয়ে বেশি পরিমাণে এদের অবদান কিন্তু রয়েছে আর কি, বা কৃষি ক্ষেত্রে। তারপরে চার বিশ্ব বাণিজ্য প্রচুর আছে। তারপরে প্রগাঢ় কৃষি, জমিতে যতটুকু পরিমাণে উৎপাদন হয় সেটা অনেক শ্রমিক নিয়োগ করে সার দিয়ে সবকিছু যখন উৎপাদন করা হয়, সেটা হচ্ছে প্রগাঢ় কৃষি। চীন, জাপান, ফ্রান্স, এরা হচ্ছে লোক সংখ্যা যতই থাকুক প্রযুক্তি ব্যবহার করে এরা বেশি পরিমাণে ফসল উৎপাদন করে। তারপরে কি কি রয়েছে দেখো, আন্তঃকৃষি, মিশ্র কৃষি, এগুলো তো সব বিষয়গুলো তোমরা বুঝো।
অর্থকরী ফসল কাকে বলে আর কি। সৃজনশীলগুলো দেখো যে ব্যাপক কৃষি কাকে বলে, পাট কৃষি, এটা তো পড়লাম আর কি। তবে আমরা একটু এমসিকিউ দেখি। হ্যাঁ, কৃষি কাজ কোন ধরনের অর্থনৈতিক কর্মকাণ্ড, এটা বলো তো দেখি। হ্যাঁ, আমরা এই ক্লাস শেষ করে আমরা পিডিএফ গ্রুপে দিয়ে দিব। ক্লাস শেষ হলে আমরা পিডিএফ গ্রুপে দিয়ে দিব আর কি। তার পরবর্তী অংশ আমরা এখন বাজে কত, 1:40, আমরা ধরো হচ্ছে 12:10-20 দিকে, 12:10-20 দিকে আমরা হচ্ছে এই ভূগোল তোমার হচ্ছে পঞ্চম অধ্যায় এবং ষষ্ঠ অধ্যায়ের ক্লাস করব। না, পাঠ পড়ার দরকার নাই, আগটাও এতটা গুরুত্বপূর্ণ না, এটা দরকার নাই। তোমরা হচ্ছে কি কি পড়বা, যে ধান, গম এবং চা, ধান, গম এবং চা। কৃষি কিন্তু প্রথম পর্যায়ের অর্থনৈতিক কর্মকাণ্ড। তারপরে কৃষিকার্য কিসের উপর সম্পূর্ণরূপে নির্ভরশীল? কৃষিকাজ কিসের উপরে নির্ভরশীল? কৃষিকাজ কিসের উপরে নির্ভরশীল? জলবায়ু, মৃত্তিকা, নদ নদী নাকি ভূমিরূপ? কৃষিকাজ জলবায়ুর উপর নির্ভরশীল, কারণ জলবায়ু যদি স্বাভাবিক না হয় কৃষিকাজ সম্পন্ন হবে না। বিশ্বের জনপ্রিয় পানীয়টি চাষের অনুকূল পরিবেশ কোনটি? দেখো, ঢালযুক্ত উচ্চভূমি। গম চাষের জন্য প্রয়োজনীয় বৃষ্টিপাত কোনটি? গম চাষের জন্য প্রয়োজনীয় বৃষ্টিপাত কোনটি? দেখো, এই যে উপাদানগুলো, এগুলো থেকে কিন্তু প্রশ্ন কিন্তু আসে আর কি। প্রয়োজনীয় বৃষ্টিপাত কতটুকু হয় গম চাষের জন্য? এটা বলো তো দেখি। 6 নাম্বার কি হবে? 6 নম্বরের উত্তর করো। এটা কিন্তু পরীক্ষায় আসে আর কি। এটা বলো তো দেখি। 7 নম্বরের উত্তর করো, সরি 6 নম্বরের উত্তর করো। বলছে যে গ নম্বর, 300 থেকে 100। হ্যাঁ, সুন্দর। মানে গম চাষের জন্য প্রয়োজনীয় বৃষ্টিপাত হচ্ছে তোমার হচ্ছে এই যে 300 থেকে 100 সেন্টিমিটার পর্যন্ত। ধান উৎপাদনের ষষ্ঠ কিন্তু রপ্তানিতে প্রথম কোনটা? থাইল্যান্ড। বিশ্ব বাণিজ্যে কোন কৃষির অবদান সবচেয়ে বেশি আর কি? কোন বিশ্ব বাণিজ্যে কোন কৃষির অবদান সবচেয়ে বেশি, এটা বলো। 8 নম্বর ব্যাপক কৃষি আর কি, খ নম্বর। তাহলে ঠিক আছে, আমরা যেগুলো আছে এগুলো থাক। তবে এত সময় পর্যন্ত ক্লাস করার জন্য সকলকে ধন্যবাদ। আমরা একটু পরে আবার আমরা আলোচনা শুরু করব। আমি একটা টাইম দিয়ে দিই, সেটা হচ্ছে 44 বাজে। আমরা 12:10 দিকে 12:10 দিকে পরবর্তী ক্লাস শুরু করব। আর তোমরা এত সময় পর্যন্ত রেস্ট নাও, অন্যগুলো দেখো, আমরা পরবর্তী ক্লাসে আবার শুরু করব। ঠিক আছে, সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আজকের ক্লাস এখানে সমাপ্ত করছি। আসসালামু আলাইকুম।